হ্যালো এভরিওয়ান, 10 মিনিট স্কুল অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ব্যবস্থাপনার নতুন একটি লেকচার নিয়ে আবারও চলে এলাম আমি, অনিক হাসান। এবং আজকে আমরা ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে জানব। আজকে আমরা যে অধ্যায়টি সম্পর্কে জানব সে অধ্যায়টির নাম হচ্ছে ব্যবস্থাপনার নীতি। এই অধ্যায়ে আমরা ব্যবস্থাপনার যে সকল নীতি রয়েছে সে সকল নীতিগুলো সম্পর্কে আলোচনা করব। পাশাপাশি আমরা ব্যবস্থাপনার নীতির যে সকল মনীষীরা প্রণয়ন করেছেন এবং এই ক্ষেত্রে যে সকল মনীষীদের অনেক বেশি অবদান ছিল তাদের সম্পর্কে আমরা জানব। ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের মজার বিষয় হচ্ছে আমরা ব্যবস্থাপনা প্রথম পত্রে যেরকম ব্যবসা সম্পর্কে জেনেছিলাম, ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রে আমরা শুধু জানবো ব্যবস্থাপনা, ব্যবস্থাপনার নীতি, ব্যবস্থাপনার কার্যাবলী এবং কার্যাবলীগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানব। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের এই লেকচারটি শুরু করে দিই। প্রথমেই চলে আসি নীতি বলতে কি বোঝায় বা নীতি কি। আমরা নীতির অনেক রকমের সংজ্ঞা জানি, চলো আজকের এই লেকচারে আমরা নীতির সংজ্ঞাটা একটু দেখে নিই। নীতি বলতে বোঝায়, নীতি হলো কোনো কাজ বা কোনো কার্য সম্পাদনের দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সাধারণ নির্দেশিকা। অর্থাৎ আমরা বলতে পারি নীতি হচ্ছে এক প্রকার নির্দেশিকা বা নির্দেশনা। এবং এই নীতি প্রতিষ্ঠিত হয় কিভাবে? নীতি প্রতিষ্ঠিত হয় দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে। অর্থাৎ যখন কোন একটা কাজ সম্পাদনের মাধ্যমে বারবার বা দীর্ঘ সময় অনুশীলনের ফলে সেই কাজটাই বা সেই ধারণাটাই একটি প্রতিষ্ঠিত নির্দেশনা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তাকে আমরা নীতি বলি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো নীতি কি। এখন নীতি সম্পর্কে জানার পর আমরা জানবো ব্যবস্থাপনার নীতি কি। ব্যবস্থাপনার নীতি বলতে বোঝায় যখন ব্যবস্থাপনা কার্য সম্পাদনে দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত কতিপয় যে সাধারণ নির্দেশিকা তাকে ব্যবস্থাপনার নীতি বলে। আমরা জানি যে ব্যবস্থাপনায় অনেকগুলো কাজে সমন্বয়ে গঠিত হয় বা ব্যবস্থাপনায় আমরা অনেকগুলো কাজ দেখি। এখন এই কাজগুলোর মধ্যে যে কাজগুলো দীর্ঘ অনুশীলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং এখন সেগুলোকেই নির্দেশনা বা নির্দেশিকা হিসেবে ব্যবহার করা হয়, বারবার ব্যবহার করা হয়, সব ধরনের ব্যবস্থাপনা আমরা দেখে থাকি এবং মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হিসেবে সেগুলো সেট হয়ে আছে, এই সকল অ্যাক্টিভিটিস বা কাজগুলোকে আমরা ব্যবস্থাপনার নীতি বলি, যা অধিকাংশ ব্যবস্থাপনার ক্ষেত্রেই ফলো করা হয়। অধিকাংশ প্রতিষ্ঠান এই সকল নীতি মেনে চলে ব্যবস্থাপনার ক্ষেত্রে, তাকে আমরা ব্যবস্থাপনার নীতি বলি। আশা করি নীতি এবং ব্যবস্থাপনার নীতি এই দুটির সংজ্ঞাই তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা হেনরি ফেওল প্রদত্ত ব্যবস্থাপনার নীতিগুলো দেখে নিব। আমরা জানি হেনরি ফেওল ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন এবং হেনরি ফেওল ব্যবস্থাপনার ক্ষেত্রে 14টি নীতি প্রণয়ন করেছেন। অর্থাৎ হেনরি ফেওলের মতে ব্যবস্থাপনার 14টি প্রতিষ্ঠিত নির্দেশিকা রয়েছে এবং আমরা এখন এই 14টি নীতি সম্পর্কে জানবো। 14টি নীতি কি বোঝায়, 14টি নীতি কি ফলো করতে বলে এবং 14টি নীতির সম্পূর্ণ যে বিষয়গুলো সে বিষয়গুলো সম্পর্কে এখন আমরা জানবো। তো চলো আমরা দেখে নিই ব্যবস্থাপনার প্রথম নীতি হেনরি ফেওল অনুযায়ী। হেনরি ফেওল অনুযায়ী ব্যবস্থাপনার প্রথম নীতি হচ্ছে কার্য বিভাজনের নীতি। কার্য বিভাজন বলতে বোঝায় কাজ ভাগ করে দাও, বিভাজন। এখন কার্য বিভাজনের নীতি কি বলে? কার্য বিভাজনের নীতি বলে প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করা। আচ্ছা, খেয়াল করে দেখো, ধরো তুমি একটি প্রতিষ্ঠানে কাজ করো, তোমার প্রতিষ্ঠানে কোনো বিভাগ নেই এবং কোনো ব্যক্তিকে কোনো দায়িত্ব বা কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করে দেওয়া নেই। এটা কি কখনো সম্ভব? এরকম হলে যেটা হবে যে অনেক সমস্যা হবে একটি প্রতিষ্ঠান চালাতে, কারণ কেউই জানবে না সে কোন বিভাগে কাজ করে, কেউ জানবে না যে তার পদবি কি, তার পদমর্যাদা কি, তার দায়িত্ব কি, তাকে কতটুকু কর্তৃত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ কার্য বিভাজন বা কাজ ভাগ করে না দেওয়া হলে সবাই এক প্রকার কনফিউশনে পড়ে যাবে এবং কেউ বুঝবে না তার দায়িত্ব কতটুকু, তার কর্তৃত্ব কতটুকু, সে কতটুকু পর্যন্ত কাজ করতে পারবে এবং তার
কি কি কাজ করা উচিত, সে কোন বিভাগের কাজ করবে এবং কোন কাজগুলো করবে। এখন আমরা খেয়াল করে যদি দেখি, প্রত্যেকটা প্রতিষ্ঠানেই যে সকল প্রতিষ্ঠানের যে কার্যক্রম রয়েছে, সে সকল কার্যক্রমগুলোকে বিভিন্ন বিভাগে ভাগ করে দেওয়া হয়। এরকম বিভাগের অধীনে অনেক ব্যক্তিবর্গ থাকে, নির্বাহী থাকে, নির্বাহীদের অধীনে অনেক কর্মচারীরা থাকে। এভাবে করে দায়িত্ব এবং কর্তৃত্ব কি করা হয়, দায়িত্ব এবং কর্তৃত্ব ভাগ করে দেওয়া হয়। ফলে সবাই জানে যে সে কোন বিভাগে কাজ করে, তার দায়িত্ব কতটুকু, তার কতটুকু পর্যন্ত কর্তৃত্ব বা ক্ষমতা রয়েছে, এবং সে কতটুকু লিমিটের মধ্যে থাকবে বা কতটুকু লিমিটের মধ্যে তার থাকা উচিত। একেই বলে কার্য বিভাজনের নীতি, যা হেনরি ফেল প্রদত্ত ব্যবস্থাপনার সর্বপ্রথম নীতি। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে, বিভিন্ন বিভাগে কাজ ভাগ করে দেওয়া, দায়িত্ব ভাগ করে দেওয়া, দায়িত্ব সুস্পষ্ট করা, কর্তৃত্ব সুস্পষ্ট করা এবং এর মাধ্যমে সকল জটিলতা দূর করা, তাকে আমরা কার্য বিভাজনের নীতি বলি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কার্য বিভাজনের নীতি। এখন আমরা যে নীতি সম্পর্কে আলোচনা করব, সেই নীতি হচ্ছে কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষণের নীতি। কর্তৃত্ব এবং দায়িত্বের মধ্যে সর্বদাই একটা সমতা রক্ষা করতে হয়, কারণ আমরা জানি যে একজন ব্যক্তিকে যখন দায়িত্ব দেওয়া হচ্ছে, তখন তাকে সেই দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় পরিমাণে কর্তৃত্ব দিতে হবে। এরকম এই যে দায়িত্ব এবং কর্তৃত্বের মধ্যে যে সমতা রক্ষা করা, তাকে কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষণের নীতি বলি। তবু চলো আমরা সংজ্ঞাটা দেখে নিই। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হতে সঠিকভাবে কাজ নিশ্চিত করতে হলে কর্তৃত্ব ও দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং উভয় সমতা নিশ্চিত করার যে নীতি, তাকে আমরা কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষণের নীতি বলি। ধরে নিলাম একজন ব্যক্তিকে আমি কোনো দায়িত্ব দিলাম। এখন আমি যখন তাকে যে পরিমাণ দায়িত্ব দিব, আমার অবশ্যই তাকে সে পরিমাণ কর্তৃত্ব দিতে হবে, যাতে সে তার কাজটা ঠিকভাবে সম্পন্ন করতে পারে। আমি যদি একজন ব্যক্তিকে দায়িত্ব দিলাম 80%, কিন্তু আমি তাকে ক্ষমতা বা কর্তৃত্ব দিলাম 20%, তাহলে কখনোই সেই 80% কাজ বা দায়িত্ব পালনে সে কখনো সফল হবে না। কারণ নির্দিষ্ট দায়িত্ব পালন করার জন্য নির্দিষ্ট কর্তৃত্ব প্রয়োজন হয়। একজন ব্যক্তি যখন একটি দায়িত্ব পালন করবে, তাকে সেই দায়িত্ব পালনের জন্য আমার পর্যাপ্ত পরিমাণে কর্তৃত্ব প্রদান করতে হবে। সে নির্দিষ্ট দায়িত্ব তখনই পালন করতে পারবে যখন সে ওই দায়িত্ব পালন করার জন্য প্রয়োজনীয় কর্তৃত্ব পাবে, এবং এর মাধ্যমে ব্যবসায় যাকে যে দায়িত্ব দেওয়া হবে, সে তার কাজটা ঠিকভাবে করতে পারবে এবং ব্যবসায়ের সকল কাজ ঠিকভাবে চলবে বা ব্যবস্থাপনা প্রক্রিয়া ঠিক থাকবে। পরবর্তী যে নীতি নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি দ্বারা বোঝায় প্রতিষ্ঠানে কোন ধরনের সিদ্ধান্ত ব্যবস্থাপনার কোন পর্যায়ে গ্রহণ করা হবে, এ বিষয়ক নীতিকে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ বলে। অর্থাৎ প্রতিষ্ঠানের সিদ্ধান্ত হরহামেশাই গ্রহণ করা হয়, এ বিষয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে প্রতিষ্ঠানে যে সিদ্ধান্তটা নেওয়া হয়, এটা ব্যবস্থাপনার কোন পর্যায়ে গ্রহণ করবে সেইটাকে নির্ধারণ করা বা সে বিষয়ে যে নীতি, তাকে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি বলে বা বলা হয়। কেন্দ্রীকরণ বলতে বোঝায় যখন এই সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা, এই ক্ষমতাটি শুধুমাত্র উচ্চ স্তরের যে ব্যবস্থাপক, তাদের কাছে যখন কুক্ষিগত থাকে, তাকে আমরা কেন্দ্রীকরণ বলি। আবার যখন এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ঊর্ধ্বতনদের কাছে না থেকে যারা মধ্যম স্তর অথবা নিম্ন স্তর, তাদের নিকটে এই ক্ষমতা কুক্ষিগত থাকে বা তাদের নিকটে ক্ষমতা চলে যায়, তখন তাকে বিকেন্দ্রীকরণ বলে। এখন একটি প্রতিষ্ঠানে দুটির মধ্যে একটি ভারসাম্য রক্ষা করতে হবে, কারণ এই দুটির মধ্যে ভারসাম্য রক্ষা না করা গেলে সমস্যা হতে পারে। অতিরিক্ত কেন্দ্রীকরণ বা অতিরিক্ত বিকেন্দ্রীকরণ কখনোই ভালো না। সবাইকে যতটুকু তার দায়িত্ব, তাকে সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া উচিত। তাকে যদি তার দায়িত্ব অনুযায়ী এবং তার বুদ্ধিমত্তা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেয়, সেক্ষেত্রে সকল কাজ ঠিকভাবে হবে, কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের মধ্যে সমতা থাকবে এবং ব্যবস্থাপনা ঠিকভাবে চলবে। এই কোন পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, ব্যবস্থাপনার কোন পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, এই বিষয়ক নীতিকে আমরা কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি বলি। আশা করি তোমরা সবাই এই নীতিটাও বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব আদেশের ঐক্য নীতি নিয়ে। আদেশের ঐক্য নীতি ব্যবস্থাপনায় বলে
যে একজন কর্মীর আদেশ করতে হবে একজন ব্যক্তি। অর্থাৎ একজন কর্মীকে যখন কোনো আদেশ দেওয়া হবে সেটা অবশ্যই একজন ব্যক্তি দিবে বা একজন ঊর্ধ্বতন দিবে, এবং এই একজন কর্মীর আদেশকর্তা যে একজন ব্যক্তি হবেন এই বিষয়টাকে নিশ্চিত করার নীতিকেই আদেশের ঐক্য নীতি বলে। এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে একজন ব্যক্তির আদেশকর্তা যদি কয়েকজন হয় সেক্ষেত্রে সমস্যা হতে পারে। ধরে নিলাম একটা প্রতিষ্ঠানে এ একজন কর্মচারী, তাকে যদি এক্স একটি আদেশ দেয়, ওয়াই একটি আদেশ দেয় এবং জেড একটি আদেশ দেয় একই সময়ে, সেক্ষেত্রে সেই তিনটি কাজের মধ্যে, তিনটি দায়িত্বের মধ্যে কোন দায়িত্বটা করবে এ বিষয়ে সে কনফিউজড হয়ে যাবে, এবং কনফিউজড হয়ে যাওয়ায় যেটা হবে যে সে কোনো কাজই হয়তো ভালোভাবে করতে পারবে না এবং তার পারফরমেন্স কি হবে, তার পারফরমেন্স খারাপ হয়ে যাবে। সে তার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবে না এবং তার পারফরমেন্স ফল করবে, যার ফলে ব্যবসায় বা ব্যবস্থাপনার যে কার্যক্রম তার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এখানে যদি শুধুমাত্র এক্স ঊর্ধ্বতন সর্বদা এ যেই কর্মচারী তাকে যদি সে সব সময় আদেশ দিয়ে থাকে সেক্ষেত্রে কোনো কনফিউশন থাকবে না, সে সব সময় এক্স এর আদেশ মানবে, এক্স এর কাছেই সে জবাবদিহি করবে এবং এক্স যেই নির্বাহী এই নির্বাহীর কাছে সে সর্বদা জবাবদিহি করা এবং সর্বদা তার থেকে আদেশ পাওয়ায় সে তার কাজ সবচেয়ে ভালোভাবে করতে পারবে। এই জন্য ব্যবস্থাপনার একটি নীতি হচ্ছে যে একজন কর্মীর আদেশকর্তা একজন হবেন। এই বিষয়টাকে নিশ্চিত করাকে আদেশের ঐক্য নীতি বলে, এবং আদেশের ঐক্য নীতি নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আদেশের ঐক্য নীতি নিশ্চিত হলে সবাই জানে যে সে কার থেকে আদেশ গ্রহণ করবে, কার কথা সে শুনবে এবং সে অনুযায়ী তারা কাজ করবে, ফলে সম্পূর্ণ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে চলতে পারবে। আশা করি তোমরা আদেশের ঐক্য নীতি বুঝেছো সবাই। এখন আদেশের ঐক্যর পাশাপাশি নির্দেশনার ঐক্যও কিন্তু ব্যবস্থাপনার খুবই গুরুত্বপূর্ণ। নির্দেশনার ঐক্য নীতি হচ্ছে পরবর্তী নীতি, যে নীতি নিয়ে আমরা এখন আলোচনা করব। নির্দেশনার ঐক্য নীতি কি? নির্দেশনার ঐক্য নীতির বিষয়টা বলার আগে তোমাদের সাথে একটু গল্প করি চলো। আমাদের অনেক সময় এমন হয় না যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দুটি বা তিনটি নির্দেশনা পাই, বা আগের নির্দেশনার সাথে পরের নির্দেশনা মিল থাকে না। এমনকি আমরা অনেকে এমন মানুষ পছন্দ করি না যে কখনো একটা কথা বলার পর একটু পরে আবার সে হয়তো কথাটা চেঞ্জ করে ফেলে, যে আমি তো এটা করতে বলিনি, তুমি এটা কেন করলে, আমি তো বলেছিলাম এটা করতে, তোমার বোঝা উচিত ছিল। এরকম অনেক সময় হয়ে থাকে, আমরা অনেক ক্ষেত্রে এরকম অনেক কিছু ফেস করে আসি। নির্দেশনার ঐক্য নীতি আমাদেরকে বলে যে নির্দেশনার ক্ষেত্রে আগের বা পূর্বের যে নির্দেশনা সেই নির্দেশনার সাথে মিল রেখেই পরবর্তী নির্দেশনা প্রদান করতে হবে। এখন একটা প্রতিষ্ঠান যখন উদ্দেশ্য অর্জনের জন্য পূর্ব নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী যেই নির্দেশনা সেটি প্রদান করে, এবং এই প্রদান করার কাজকেই ব্যবস্থাপনায় নির্দেশনার ঐক্য নীতি বলে। অর্থাৎ এরকম উদাহরণ যদি বলতে যাই, যে ধরো আজকে তোমাকে নির্দেশনা দেওয়া হলো যে তুমি একটু দূরবর্তী একটি স্থানে যাবে, তোমাকে নির্দেশনা দেওয়া হলো, কিন্তু একটু পরে পরক্ষণেই তোমাকে আবার বলা হলো যে না, সেখানে যাওয়ার প্রয়োজন নেই, তুমি আরেক জায়গায় যাও, কিন্তু তুমি অলরেডি অর্ধেক পথে চলে গিয়েছো। এক্ষেত্রে যেরকম সময় নষ্ট হবে, পাশাপাশি তুমিও মনক্ষুণ্ণ হবে বিষয়টাতে যে তোমাকে নির্দেশনাটা চাইলে আগেই সঠিকভাবে দেওয়া যেত। এই জন্যই নির্দেশনার ঐক্য নীতি বলে যে আমার পূর্ববর্তী যে নির্দেশনা সেই নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনার মিল থাকবে। এভাবে প্রত্যেক নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনার যদি মিল থাকে তাহলে কাজগুলোও ঠিকভাবে হবে, পাশাপাশি যে কর্মচারী সেও কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং সবকিছু সুষ্ঠুভাবে চলবে। আশা করি নির্দেশনার ঐক্য নীতিতেও তোমাদের কারো কোনো এখন সমস্যা থাকার কথা না। এবার চলে আসি সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। প্রতিষ্ঠানে এমন অনেক সময় প্রতিষ্ঠানের স্বার্থের জন্য নিজস্ব স্বার্থ ত্যাগ করতে হয়। সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি বলতে বোঝায় যখন নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে যে প্রাতিষ্ঠানিক বা সাধারণ স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয় তাকে ব্যবস্থাপনায় সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি বলে। অর্থাৎ তুমি যখন একটি প্রতিষ্ঠানে কাজ করছো বা একটি প্রতিষ্ঠানে লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য তুমি দায়িত্ব পালন করছো, তখন অধিকাংশ ক্ষেত্রেই তোমাকে যেটা করতে হবে নিজের ব্যক্তি স্বার্থ ত্যাগ করে
প্রাতিষ্ঠানিক বা সবার সাধারণ যে স্বার্থ, সেই স্বার্থকে অগ্রাধিকার প্রদান করতে হবে। একটি ব্যবসায় বা একটি প্রতিষ্ঠানে অনেকজন মানুষ কাজ করে, তারা সবাই একটি সুনির্দিষ্ট লক্ষ্যে বা একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যে কাজ করে। এখানে যদি কর্মচারীরা, নির্বাহীরা, কর্মকর্তারা প্রতিষ্ঠানের স্বার্থ বা সবার সাধারণ স্বার্থ চিন্তা না করে ব্যক্তি স্বার্থ চিন্তা করে, সেক্ষেত্রে ব্যবস্থাপনা কার্যক্রম যেরকম ব্যাহত হবে, পাশাপাশি প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হবে। তাই ব্যবস্থাপনার সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি রয়েছে। এই নীতি আমাদেরকে বলে যে আমাদেরকে অবশ্যই প্রাতিষ্ঠানিক বা সাধারণ স্বার্থকে অগ্রাধিকার প্রদান করতে হবে, এবং যদি প্রয়োজন পড়ে, প্রয়োজন অনুযায়ী আমাদের অবশ্যই প্রতিষ্ঠানের স্বার্থে, সাধারণ স্বার্থে, কর্মচারীদের স্বার্থে, সহকর্মীদের স্বার্থে, সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগ করতে হবে। ফলে প্রতিষ্ঠান লাভবান হলে আলটিমেটলি সবাই, প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত, সংযুক্ত, তারা সবাই লাভবান হবে। সুতরাং সেক্ষেত্রে নিজস্ব স্বার্থ ত্যাগ করলেও নিজেরই লাভবান হওয়ার সুযোগ বা সুবিধা রয়েছে। এখন আমরা জোড়াময় শিকলের নীতি সম্পর্কে জানবো। জোড়াময় শিকলের নীতি বলতে কি বোঝায়? জোড়াময় শিকলের নীতি বলতে বোঝায় একটা প্রতিষ্ঠানের একদম উপর থেকে শুরু করে নিচের স্তর পর্যন্ত, আচ্ছা সরি, এখানে একটু লেখাটাতেই দাগটা পড়ে গেছে, নিচের স্তর পর্যন্ত সাংগঠনিক নিয়মে প্রতিটা ব্যক্তি, প্রতিটা বিভাগ এবং উপবিভাগকে একে অন্যের সাথে যুক্ত করে দেওয়া বা একটিকে অন্যটির সাথে যুক্ত করে দেওয়ার যে নীতি, তাকে ব্যবস্থাপনায় জোড়াময় শিকল নীতি বলে। অর্থাৎ প্রতিষ্ঠানের একদম উপরের স্তর থেকে শুরু করে নিচের স্তর পর্যন্ত বিভিন্ন রকমের কার্যক্রম, বিভিন্ন রকমের বিভাগ থাকতে পারে। এই সকল বিভাগকে একটির আরেকটির সাথে কানেক্ট করে দেওয়া, সবগুলোর সাথে যুক্ত করে দেওয়ার যে নীতি, সেই নীতিকেই বলা হয় জোড়াময় শিকল নীতি। এর ফলে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সম্পর্কে জানে, এক বিভাগ আরেক বিভাগের সম্পর্কে জানে, উপবিভাগের সম্পর্কে জানে, এবং পাশাপাশি তারা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করা প্রয়োজন হতে পারে এবং তারা সহজেই সে তথ্য আদান প্রদান করতে পারে। ফলে যেটি হয় যে সবাই যেই কাজ করছে একসাথে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য, সেই কাজে সিদ্ধান্ত গ্রহণে বা পরিকল্পনায় এক বিভাগ, এক ব্যক্তি, এক উপবিভাগ আরেক ব্যক্তি, আরেক বিভাগ বা আরেক উপবিভাগকে সাহায্য সহযোগিতা করতে পারে। ফলে সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সবাই মিলে কাজ করতে পারে এবং সবাই মিলে একসাথে একত্রে প্রতিষ্ঠানের যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনে মিলিত হয়ে কাজ করতে পারে। তাই যে কোনো প্রতিষ্ঠানের উচিত একদম উপর থেকে শুরু করে নিচের স্তর পর্যন্ত একটা সাংগঠনিক নিয়ম মেনে, সাংগঠনিক নিয়ম ফলো করে সকল ব্যক্তি, বিভাগ এবং উপবিভাগকে একে অন্যের সাথে, একটির অন্যটির সাথে যুক্ত করে দেওয়া। একে আমরা জোড়াময় শিকলের নীতি বলি। জোড়াময় শিকলের নীতি সম্পর্কে জানার পর এখন আমরা আরো একটি নীতি সম্পর্কে জানবো, যাকে আমরা বলি নিয়মানুবর্তিতার নীতি। আশা করছি এখন পর্যন্ত আমি যে কয়টা নীতি সম্পর্কে আলোচনা করলাম, সেই নীতিগুলো সম্পর্কে তোমরা সবাই ঠিকভাবে বুঝতে পেরেছো। এখন আমরা নিয়মানুবর্তিতার নীতিটাও চলো জেনে নেই। নিয়মানুবর্তিতার নীতি বলতে বোঝায় যে প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম নীতি নির্ধারণ করতে হবে এবং সেই নিয়ম নীতিকে সঠিকভাবে মেনে চলাতে হবে এবং পাশাপাশি নিজেরও মেনে চলতে হবে। একে আমরা নিয়মানুবর্তিতার নীতি বলি। প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যবসায়, প্রত্যেকটা অর্গানাইজেশন, ইনস্টিটিউশনের কিছু নিজস্ব নিয়ম নীতি রাখা উচিত। একটি প্রতিষ্ঠানে কিভাবে চলবে, কোনটা কিভাবে হবে, এই সব বিষয়ে খেয়াল রাখা এবং এই বিষয়ে কিছু নিয়ম নীতি নির্ধারণ করাকে আমরা নিয়মানুবর্তিতার নীতি বলি। কিন্তু নিয়মানুবর্তিতার নীতি শুধু নিয়ম নীতি নির্ধারণ করা পর্যন্তই নয়। যে সকল নিয়ম নীতি নির্ধারণ করা হয়েছে, এই সকল নিয়ম নীতি সকল কর্মচারী, কর্মকর্তা, নির্বাহী সবাই যারা প্রতিষ্ঠানের সাথে যুক্ত বা প্রতিষ্ঠানের অধীনে, তারা সঠিকভাবে মেনে চলছে নাকি, সঠিকভাবে ফলো করছে নাকি, এই বিষয়টাও নিশ্চিত করা নিয়মানুবর্তিতার নীতি। প্রতিষ্ঠানের নিয়ম নীতি থাকবে, সেই নিয়ম নীতি না থাকলে নির্ধারণ করতে হবে। নিয়ম নীতি নির্ধারণ করার পর সেই নিয়ম নীতি মেনে চলাটাকে নিশ্চিত করতে হবে। নিয়ম নীতি মেনে চলে প্রতিষ্ঠানের শৃঙ্খলা থাকে, সবাই ঠিকভাবে কাজ করে এবং সবাই নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করলে স্বভাবতই একটি প্রতিষ্ঠান লাভবান হয়, সে তার উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করতে পারে। আমরা জানি ব্যবস্থাপনা যে কোনো একটি লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য নিয়োজিত বা কাজ করে। তাই ব্যবস্থাপনার নীতিগুলো ব্যবস্থাপনা কার্যক্রম যাতে ঠিকভাবে থাকে এবং প্রতিষ্ঠান
বা ব্যবসায় যেন লাভবান হয় সে বিষয়ে ফোকাস করে। এখন নিয়মানুবর্তিতার নীতি জানার পর আমরা শৃঙ্খলার নীতি সম্পর্কে জানবো। শৃঙ্খলা শুধু প্রতিষ্ঠানে নয়, শৃঙ্খলা আমাদের জীবনে, আমাদের পরিবেশে, আমাদের ব্যবসায়ে, আমাদের প্রতিষ্ঠানে, আমাদের জীবনে, আমাদের দেশে, সব জায়গায় শৃঙ্খলা প্রয়োজন। শৃঙ্খলা এমন একটি বিষয়, শৃঙ্খলার মধ্যে থাকলে সবকিছু সুষ্ঠু থাকে, সবকিছু ভালো থাকে এবং যে কোনো ধরনের অকারেন্স বা মিসহ্যাপ ঘটার কোনো সুযোগ থাকে না। শৃঙ্খলার নীতি বলে যে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে দেওয়া এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের যে নীতি তাকে আমরা শৃঙ্খলার নীতি বলি। অর্থাৎ শৃঙ্খলার নীতি অনুযায়ী আমরা যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে দিব, সঠিক বস্তুকে সঠিক স্থানে রাখবো। আমরা জানি যে অনেক সময় অনেক প্রতিষ্ঠানে স্বজনপ্রীতি দেখানো হয়। যোগ্য ব্যক্তিকে তার যোগ্য স্থান না দিয়ে নিজের পরিচিত, নিজের বন্ধু, নিজের আত্মীয় স্বজনকে অনেক সময় গুরুত্বপূর্ণ পজিশনে দিয়ে দেওয়া হয়। অনেক সময় যোগ্য ব্যক্তি যোগ্য স্থান পায় না, অনেক সময় সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপন করা হয় না। শৃঙ্খলার এক্ষেত্রে শৃঙ্খলার যেমন ব্যাঘাত ঘটে, পাশাপাশি প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য সে উদ্দেশ্য সাধনও হবে না। কারণ যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে যে কাজ করতে পারবে, একজন অযোগ্য ব্যক্তি কখনোই সে কাজটি করতে পারবে না। সঠিক বস্তু যদি সঠিক স্থানে না থাকে তাহলে যোগ্য ব্যক্তি থাকলেও সে তার কাজটা ঠিকভাবে করতে পারবে না। অর্থাৎ আমার যোগ্য ব্যক্তিকে অবশ্যই যোগ্য স্থানে প্লেস করতে হবে, পাশাপাশি তাকে আমার প্রয়োজনীয় যে সকল রিসোর্সেস অর্থাৎ সঠিক বস্তুগুলোকে আমার সঠিক স্থানে রাখতে হবে। আমি যদি যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে দেই, সঠিক বস্তুকে সঠিক স্থানে দেই, সেক্ষেত্রে যোগ্য ব্যক্তি সঠিক বস্তুকে সঠিকভাবে ইউটিলাইজ বা ব্যবহার করতে পারবে এবং আলটিমেটলি প্রতিষ্ঠান তার গোল বা লক্ষ্যে পৌঁছাতে পারবে। এই নীতিকে আমরা বলি শৃঙ্খলার নীতি, যা আমাদের সবারই এবং সকল প্রতিষ্ঠানেরই ফলো করা উচিত। পরবর্তী যে নীতি নিয়ে আমরা আলোচনা করবো সে নীতি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি নীতি। এই নীতি হচ্ছে পারিশ্রমিকের নীতি। একটি প্রতিষ্ঠানে অনেকেই কাজ করে, অনেকেই সংযুক্ত থাকে। ভলেন্টারিলি যদি কাজ কেউ না করে সেক্ষেত্রে আমরা জানি যে কেউই কাজ করে পারিশ্রমিকের জন্য। কারণ মানুষ পারিশ্রমিক বা বেতনের মাধ্যমে তাদের জীবন নির্বাহ করে, তাদের প্রয়োজনীয় যে সকল দ্রব্যাদি সেগুলো ক্রয় করে, নিরাপত্তা, চিকিৎসা সবকিছুর ক্ষেত্রে অর্থ প্রয়োজন এবং এই অর্থ বা পারিশ্রমিকের জন্যই একজন ব্যক্তি কোনো দায়িত্ব গ্রহণ করে, কার্যক্রম করে এবং এই কার্যক্রমের মাধ্যমে সে পারিশ্রমিক পায়। পারিশ্রমিকের নীতি বলে যে প্রতিষ্ঠানের যে প্রতিটা যে কর্মীরা থাকবে, এই প্রতিটা কর্মী তাদের কাজের প্রকৃতি অনুযায়ী, তাদের মেধা অনুযায়ী, তাদের যোগ্যতা এগুলো সব বিবেচনা করে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া এবং সুযোগ সুবিধা প্রদানের, সুযোগ সুবিধা এখানে প্রদান হবে না, সরি এখানে প্রদান হবে, সুযোগ সুবিধা প্রদানের যে নীতি সেই নীতিকে ব্যবস্থাপনায় পারিশ্রমিকের নীতি বলে। অর্থাৎ প্রতিষ্ঠানের যে কর্মীরা রয়েছে তাদের কাজের প্রকৃতি অনুযায়ী, তার কতটুকু মেধা রয়েছে, তার যোগ্যতা কিরকম, এসব কিছু বিবেচনা করে তার উপযুক্ত পারিশ্রমিক আমার সেট করতে হবে। আমি যে 10,000 টাকা পারিশ্রমিক ডিজার্ভ করে তাকে সেটাই দিব, যার মেধা এবং যোগ্যতা অনুযায়ী সে 30,000 টাকা স্যালারি ডিজার্ভ করে তাকে সেটাই দিব। অর্থাৎ যে তার প্রকৃতি, মেধা, যোগ্যতা অনুযায়ী যতটুকু পারিশ্রমিক সে ডিজার্ভ করে বা পাওয়া উচিত তাকে সেই উপযুক্ত পারিশ্রমিক দেওয়া এবং পাশাপাশি তাকে প্রতিষ্ঠানের অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের যে নীতি তাকে পারিশ্রমিকের নীতি বলে। সঠিক পারিশ্রমিক অনেক ক্ষেত্রে প্রেষণা হিসেবে কাজ করে যে কোনো কর্মীর জন্য। একজন কর্মী বা একজন কর্মচারী বা একজন ব্যক্তি যদি তার মেধা এবং যোগ্যতা অনুযায়ী স্যালারি বা পারিশ্রমিক পায়, সে মন থেকে সন্তুষ্ট থাকবে, সে কাজের প্রতি আরো ডেডিকেটেড থাকবে। সে যখন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাবে সে তখন প্রতিষ্ঠানের প্রতি লয়াল থাকবে, সে প্রতিষ্ঠানের জালিয়াতি প্রতারণা করার চেষ্টা করবে না, কাজের প্রতি সে ডেডিকেটেড থাকবে, সে ফাঁকিবাজি করবে না এবং সকল কর্মী যদি তার কাজের প্রতি দায়িত্বশীল থাকে, ডেডিকেটেড থাকে, তাহলে প্রতিষ্ঠানের অবশ্যই লাভ হবে। তাই পারিশ্রমিকের নীতি যে কোনো প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কর্মচারী, নির্বাহী সবাইকে খুশি রাখার জন্য, সন্তুষ্ট রাখার জন্য পারিশ্রমিকের নীতি প্রয়োজন। এখন চলে আসি সাম্যের নীতি। সাম্যের নীতি বলতে কি বোঝায়? সাম্যের নীতি বলতে বোঝায় প্রতিষ্ঠানের সবার প্রতি সমান আচরণ এবং সম্মান প্রদর্শনের নীতিকে ব্যবস্থাপনায় সাম্যের নীতি বলে। সাম্যের নীতি আমাদের ব্যক্তি জীবনে হোক, প্রাতিষ্ঠানিক জীবনে হোক, সব জায়গায় মেনে চলা খুবই 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 গুরুত্বপূর্ণ। আমাদের সবসময় মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষই মানুষ,
সবাইকে সম্মান দেওয়া, সবাইকে সবার সাথে ভালো আচরণ করা, সবার সাথে সমান আচরণ করা আমাদের উচিত। আমাদের উচিত নিজেদের মধ্যে এমন একটি শিক্ষা গ্রহণ করা, যে শিক্ষার মাধ্যমে আমরা কখনোই একজন ব্যক্তিকে তার যোগ্যতা, একজন ব্যক্তিকে তার পদমর্যাদার উপর ভিত্তি করে আমরা আচরণ করব। আমরা একটা কোম্পানির সিইওর সাথে যেরকম আচরণ করব, আমাদের উচিত একজন দিনমজুর বা যে রিক্সা চালায় বা যে সিকিউরিটি গার্ড, তাদের সাথেও সমান আচরণ করা। কারণ এরা সবাই সমাজে কোনো না কোনো ভাবে কন্ট্রিবিউট করছে। তারা সবাই আমাদের আশেপাশে আমাদের লাইফকে আরো ভালো, আরো বেটার করার জন্য কাজ করছে। এখন প্রতিষ্ঠানেও একজন ব্যক্তির বা নির্বাহীর বা সবার প্রতি সমান আচরণ করা উচিত। আমি যে আমার থেকে ঊর্ধ্বতন, তার সাথে সর্বদা ভালো আচরণ করলাম, কিন্তু যে আমার থেকে নিচু পদে বা অধস্তন কোনো পদে রয়েছে, তার সাথে আমি খারাপ ব্যবহার করছি, বাজে ব্যবহার করছি, তাকে আমি সম্মান দেখাচ্ছি না, তাকে আমি তুচ্ছ জ্ঞান করছি, এই বিষয়গুলো খুবই খারাপ এবং এগুলো অবশ্যই বর্জন করা উচিত। সাম্যের নীতি বলে প্রতিষ্ঠানে সবার সাথে সমান আচরণ করতে হবে, সবার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। সে যেই পজিশনে চাকরি করুক না কেন, আমি তার সাথে ভালো আচরণ করব এবং সম্মান প্রদর্শন করব, যদি সে সব দিক থেকে ভালো থাকে। এখানে ভালো বলতে তার আচার আচরণ এবং তার সততা বোঝানো হচ্ছে, তার পদমর্যাদা নয়। হ্যাঁ, আমি অসৎ ব্যক্তির প্রতি হয়তো সমান আচরণ না করতে পারি, তাকে আমি শাস্তি দিতে পারি, কিন্তু প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক কর্মচারী যারা এই প্রতিষ্ঠানের জন্য কাজ করছে, যারা ব্যবস্থাপনার ভূমিকা পালন করছে, যারা লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কাজ করছে, তাদের প্রতি অবিচার করা ঠিক হবে না। সবার সাথে সমান আচরণ করতে হবে, সবাইকে সম্মান প্রদর্শন করতে হবে। সাম্যের নীতি আমাদেরকে এটাই শেখায়। এখন সাম্যের নীতি সম্পর্কে জানার পর আমরা এখন আলোচনা করব চাকরির স্থায়িত্বের নীতি। চাকরির স্থায়িত্বের নীতি বলতে বোঝায় প্রতিষ্ঠানের যোগ্য কর্মীদের চাকরি স্থায়ীকরণের মাধ্যমে কর্মীদের আগ্রহ উদ্দীপনা বৃদ্ধি করার যে নীতি, তাকে চাকরির স্থায়িত্বের নীতি বলে। এখন এই বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার প্রতিষ্ঠানে যখন যোগ্য কর্মীরা থাকবে, তাদের চাকরি যদি সবকিছু ঠিক থাকে, তাহলে যত দ্রুত সম্ভব চাকরিটা স্থায়ী করে ফেলা। এখন চাকরি স্থায়ীকরণের মাধ্যমে কি হয়? একজন ব্যক্তি যখন একটি প্রতিষ্ঠানে জানে যে তার চাকরি স্থায়ী নয়, সে স্বভাবতই তার কাজের প্রতি আগ্রহ উদ্দীপনা পাবে না। তার মনে সবসময় একটা ভয় ভীতি কাজ করবে যে তার যদি এই চাকরি স্থায়ী নয়, সে যে কোনো সময় তার এই চাকরি চলে যেতে পারে, তার যে কোনো সমস্যা হতে পারে, এবং এমনও হতে পারে যে সে হয়তো তার যেই কাজ, সে কাজ সে ঠিকভাবে করতে পারছে না ভয় ভীতির কারণে। সে ভয় ভীতির কারণে কাজ ঠিকভাবে করতে না পারা, ভয় ভীতির কারণে কাজের প্রতি আগ্রহ উদ্দীপনা কমে যাওয়া, এটা খুবই স্বাভাবিক। চাকরির স্থায়িত্বের নীতি আমাদেরকে বলে যে প্রতিষ্ঠানে যোগ্য কর্মীদের চাকরি স্থায়ীকরণের মাধ্যমে কর্মীদের আগ্রহ এবং উদ্দীপনা ধরে রাখতে হবে, বৃদ্ধি করতে হবে। আমি যখন একজন কর্মীর চাকরি স্থায়ী করে ফেলবো, তখন সে জানবে এই প্রতিষ্ঠানে সে একজন স্থায়ী কর্মী। সে তখন আরো আগ্রহ পাবে, সে তার উদ্দীপনা বেড়ে যাবে, সে তখন তার নিজের কাজ ভালোভাবে করতে পারবে, নতুন ভাবে করতে পারবে, এবং চাকরি চলে যাওয়ার যে ভয়, এই ভয় ছাড়া করতে পারবে। তাই চাকরির স্থায়িত্বের নীতিও যে কোনো প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা কথা বলবো উদ্যোগের নীতি নিয়ে। উদ্যোগের নীতি বলতে কি বোঝায়? উদ্যোগের নীতি বলতে বোঝায় প্রতিষ্ঠান সকল পর্যায়ের ব্যবস্থাপকগণ নিজস্ব কর্মক্ষেত্রে যাতে উদ্যোগী হতে পারে, তারা যাতে উদ্যোগ গ্রহণ করতে পারে, এবং উদ্যোগ গ্রহণের মাধ্যমে তারা যেন নিজস্ব যে কার্য উন্নয়ন সে বিষয়ে ভাবতে পারে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে সে সুযোগ দেওয়া, সে সুযোগ সৃষ্টিকে ব্যবস্থাপনায় উদ্যোগের নীতি বলে। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে অনেক ধরনের ব্যবস্থাপক থাকবে। এই সকল ব্যবস্থাপকরা যাতে তাদের নিজস্ব কর্মক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে পারে, বিভিন্ন নতুন নতুন উদ্যোগ গ্রহণ, নিজের কাজের উন্নয়ন, নতুন চিন্তা ভাবনা ধারণা নিয়ে আসা, সে সকল ধারণা প্রণয়ন করা এবং এই সকল সুযোগ দেওয়া, সুযোগ সৃষ্টি করাকে ব্যবস্থাপনা উদ্যোগের নীতি বলে। উদ্যোগের নীতি থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন একজন ব্যক্তি কোনো একটা কাজের দায়িত্ব পায় বা যখন একজন ব্যক্তিকে কোনো কাজের দায়িত্ব দেওয়া হয়, সে অনেক সময় অনেক চিন্তার মাধ্যমে নিজের কর্মক্ষেত্রে নতুন নতুন চিন্তা, ধারণা, উদ্যোগ নিয়ে আসতে পারে। প্রতিষ্ঠান যদি উদ্যোগকে ওয়েলকাম না করে, অর্থাৎ প্রতিষ্ঠান যদি
উদ্যোগ নেওয়ার কোনো সুযোগ না দেয়, তাহলে ব্যবস্থাপকগণ অসন্তুষ্ট হতে পারে। তারা তাদের নিজের কার্যক্ষেত্রে উদ্ভাবনী চিন্তা ব্যবহার করতে পারে না, নতুন উদ্যোগ নিতে পারে না, এবং ট্রেডিশনাল যে মেথড, সেই মেথড যে সবসময় কাজ করবে সেটাও না। ফলে অনেক সময় যে সেটা ফেইল হয়, এবং সেই দায়িত্ব বা সে দায়ভারও ব্যবস্থাপকদেরই গ্রহণ করতে হয়। যদি প্রতিষ্ঠান ব্যবস্থাপকদের উদ্যোগ নেওয়ার সুযোগ দেয়, উদ্যোগ গ্রহণ করার সুযোগ পায় তারা, তাহলে তারা নিজের কর্মক্ষেত্রে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে পারে, নতুন ধারণা প্রণয়ন করতে পারে। ফলে তাদের সেই উদ্যোগ সফল হলে প্রতিষ্ঠান লাভবান হয়। তাই উদ্যোগের নীতি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ, এবং উদ্যোগের নীতি ব্যবস্থাপনায় সুফল বয়ে নিয়ে আসতে পারে। এখন উদ্যোগের নীতি সম্পর্কে জানার পর আমরা জানবো একতাই বল নীতি। একতাই বল এই শব্দটার সাথে, এই বাক্যটার সাথে আমরা অনেক পরিচিত। এই বাক্যটা আমরা অনেক শুনে এসেছি এবং আমরা জানি একতাই বল দ্বারা কি বোঝায়। তবু যদি বলি, একতাই বল নীতি দ্বারা বোঝায় যে প্রতিষ্ঠানে কর্মরত সকল ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে সবসময় ঐক্যবদ্ধ থেকে পারস্পরিক সহযোগিতায় কর্মকাণ্ড পরিচালনার নীতিকেই ব্যবস্থাপনায় একতাই বল নীতি বলে। একতাই বল নীতি দ্বারা বোঝায় যে আমার প্রতিষ্ঠানে যে সকল ব্যক্তি রয়েছে, যে সকল বিভাগ রয়েছে, যতগুলো উপবিভাগ রয়েছে, তারা যদি সবসময় ঐক্যবদ্ধ থাকে, এক পক্ষ আরেক পক্ষকে সহযোগিতা করে, সাহায্য করে, সুবিধা প্রদান করে, প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে আউটপুট দেয়, তারা প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে ফিডব্যাকের মাধ্যমে একজন একজনকে সাহায্য সহযোগিতা করে, তাহলে প্রতিষ্ঠানের সবকিছু ভালোভাবে চলবে। এখন একজন ব্যক্তি যদি আরেকজনকে সাহায্য না করে, এক বিভাগ যদি আরেক বিভাগকে সাহায্য না করে, উপবিভাগ যদি আরেক উপবিভাগকে সাহায্য না করে, সেই ক্ষেত্রে এটা হতেই পারে যে প্রতিষ্ঠানের ভিতর সমস্যা হতে পারে, তাদের মধ্যে ঝগড়াঝাঁটি বিবাদ হতে পারে, এবং ফলে প্রতিষ্ঠানের কার্যক্রমে ব্যাঘাত ঘটবে, এবং এই ব্যাঘাত ঘটার ফলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। তাই একতাই বল নীতি বলে যে প্রতিষ্ঠানে যারা রয়েছে, যারা নিয়োজিত একটি প্রতিষ্ঠানে, তারা সবাই একজন আরেকজনকে সহযোগিতা করবে, একজন আরেকজনকে সাহায্য করবে, এবং সবাই একসাথে একত্রে ঐক্যবদ্ধ হয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কাজ করবে। তাহলে প্রতিষ্ঠান লাভবান হবে, উদ্দেশ্য অর্জন হবে, লক্ষ্য পর্যন্ত একটি প্রতিষ্ঠান পৌঁছাতে পারবে। এখন এর মাধ্যমে আমাদের হেনরি ফেওল প্রদত্ত যে ব্যবস্থাপনার 14টি নীতি, সেই 14টি নীতি শেষ হয়ে গেল, এবং আমরা 14টি নীতি, সবগুলো নীতি সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা চলো একটা কুইজ দিয়ে ফেলি। কুইক কুইজ এর আজকের এই পর্বের চলো দেখে নিই আমাদের প্রথম প্রশ্নটি কি। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, হেনরি ফেওল প্রদত্ত ব্যবস্থাপনার প্রথম মূলনীতি কোনটি? চলো আমরা এখন অপশনগুলো দেখে নিই। অপশন এ কার্য বিভাজন নীতি, অপশন বি আদেশের ঐক্য নীতি, অপশন সি নির্দেশনার ঐক্য নীতি, এবং অপশন ডি ভারসাম্যের নীতি। এই পর্যায়ে তোমরা সবাই ভিডিওটি পজ করো, পজ করে তোমরা কোথাও সঠিক উত্তরটি লিখে ফেলো, কারণ আমি এখনই সঠিক উত্তরটি বলে দিচ্ছি। এবং আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে এ, অর্থাৎ আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে কার্য বিভাজনের নীতি। আমরা জানি হেনরি ফেওল ব্যবস্থাপনায় 14টি নীতি দিয়েছেন, এবং তার দেওয়া 14টি নীতির মধ্যে সর্বপ্রথম যে নীতি, সেই নীতি হচ্ছে কার্য বিভাজনের নীতি। কার্য বিভাজনের নীতিকে আশা করি তোমাদের সবার মনে আছে, এবং আমি আশা করি তোমরা সবাই এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। এখন দ্বিতীয় যে প্রশ্ন, এই প্রশ্নে বলা আছে ব্যবস্থাপনার নীতিমালার অন্তর্ভুক্ত নয় কোনটি? অর্থাৎ ব্যবস্থাপনার যে নীতিমালাগুলো আমরা এই মাত্র পড়লাম বা জানলাম, সেই নীতিমালা বহির্ভূত কোনটি বা নীতিমালার মধ্যে অন্তর্ভুক্ত নয় নিচের কোনটি? চলো আমরা এখন অপশনগুলো দেখে নিই। অপশন এ নির্দেশনার ঐক্য, অপশন বি একতাই বল, অপশন সি দলীয় চেতনা, এবং অপশন ডি আদেশের ঐক্য। এবং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সি দলীয় চেতনা। কারণ আমরা জানি নির্দেশনার ঐক্য একটি নীতি, একতাই বল একটি নীতি, আদেশের ঐক্য একটি নীতি, কিন্তু দলীয় চেতনা নামে কোনো নীতি আমরা ব্যবস্থাপনায় দেখি না। তাই ব্যবস্থাপনার নীতিমালার অন্তর্ভুক্ত নয় দলীয় চেতনা। আশা করি দুটি প্রশ্নের উত্তরই তোমরা সবাই সঠিকভাবে দিয়েছো। এখন আমরা ব্যবস্থাপনার অন্যান্য কিছু নীতি সম্পর্কে জানবো। হেনরি ফেওল প্রদত্ত যে 14টি নীতি, এই নীতির বাইরেও ব্যবস্থাপনার অন্যান্য কিছু নীতি রয়েছে।
চলো আমরা ব্যবস্থাপনার অন্যান্য নীতিগুলো সম্পর্কে জেনে নিই। প্রথমে যে নীতি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নমনীয়তার নীতি। নমনীয়তা শব্দটির সাথে তোমরা সবাই পরিচিত, কারণ নমনীয়তা এই শব্দটি আমরা ব্যবস্থাপনা প্রথম পত্রের লেকচার গুলোতেও শুনে এসেছি। তবু নমনীয়তার নীতি বলতে কি বোঝায় চলো দেখে নিই। নমনীয়তার নীতি বলতে বোঝায় প্রয়োজনে চিন্তা, কাজ বা পদ্ধতিতে পরিবর্তন এনে প্রচেষ্টাকে লক্ষ্যাভিমুখী করার যে নীতি তাকে নমনীয়তার নীতি বলে। এখানে কাজ হবে, আজ নয়, এখানে কাজ হবে যে প্রয়োজনে চিন্তা, কাজ বা পদ্ধতিতে পরিবর্তন এনে প্রচেষ্টাকে লক্ষ্যাভিমুখী করার যেই নীতি তাকে নমনীয়তার নীতি বলে। এখন নমনীয়তার নীতি দ্বারা আসলে কি বোঝায়? নমনীয়তার নীতি বলতে বোঝায় যে একটি ব্যবসায় অনেক প্রয়োজন হতে পারে। ব্যবসা অনেক সময় অনেক প্ল্যান কাজ করে না, অনেক সময় অনেক প্ল্যান হয়তো আগে কাজ করতো কিন্তু এখন কাজ করছে না, অনেক সময় অনেক কার্যক্রম পূর্বে সফল হলেও বর্তমানে ব্যর্থ। তাই যখন প্রয়োজন হবে তখন প্রয়োজনে চিন্তা পরিবর্তন করা বা কাজ পরিবর্তন করা বা পদ্ধতিতে পরিবর্তন নিয়ে এসে যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে লক্ষ্যের দিকে পুনরায় ধাবিত করা বা লক্ষ্যাভিমুখী করার যেই নীতি তাকে নমনীয়তার নীতি বলে। অর্থাৎ আমার চিন্তা, কাজ বা পদ্ধতি যদি কাজ না করে সেক্ষেত্রে সেটা পরিবর্তন নিয়ে এসে লক্ষ্য অর্জন করার যে চেষ্টা তাকে আমরা নমনীয়তার নীতি বলি। এখন নমনীয়তার নীতির পর আমরা জানবো ভারসাম্যের নীতি সম্পর্কে। ভারসাম্যের নীতি বলতে বোঝায় প্রতিষ্ঠানের যে সকল উপাদান রয়েছে সে সকল উপাদান ও কাজের মধ্যে সমন্বয় বিধান এবং সমতালে এগিয়ে যাওয়ার সামর্থ্য সৃষ্টিকে ভারসাম্যের নীতি বলে। অর্থাৎ প্রতিষ্ঠানের যে সকল উপাদান রয়েছে এবং প্রতিষ্ঠানের যে সকল কার্যাবলী বা কাজ রয়েছে এর মধ্যে সমন্বয় বিধান করতে হবে। অর্থাৎ কাজের মধ্যে সমন্বয় থাকবে এবং উপাদান ও কাজের সমন্বয় বিধান করার পর সমতালে এগিয়ে যেতে হবে। এই সমতালে এগিয়ে যাওয়ার যে সামর্থ্য, উপাদান এবং কাজের মধ্যে যে সমন্বয় বিধান তাকে ভারসাম্যের নীতি বলা হয়। অর্থাৎ ব্যালেন্স করা, এবং এই ব্যালেন্স করার মাধ্যমে ভারসাম্যের নীতি অর্জন করা যায়। ভারসাম্যের নীতি সম্পর্কে জানার পর এখন আমরা জানবো ব্যতিক্রমের নীতি সম্পর্কে। ব্যতিক্রমের নীতি বলতে বোঝায় ব্যবস্থাপক কোন ক্ষেত্রে তার দৃষ্টি অধিক নিবদ্ধ করবে এবং সে বিষয়ে আলোকপাত করাকেই ব্যতিক্রমের নীতি বলে। আমরা জানি একজন নির্বাহীর বা একজন ব্যবস্থাপকের অনেক দায়িত্ব পালন করতে হয়, অনেক কর্তব্য পালন করতে হয়। এখন প্রতিষ্ঠানে এমন অনেক ক্ষেত্র আছে বা এমন অনেক কাজ রয়েছে যেখানে ব্যবস্থাপক আলোকপাত না করলেও চলবে, কারণ একজন ব্যবস্থাপকের পক্ষে সকল কাজ, সকল ক্ষেত্র, সব বিষয়ে আলোকপাত করা সম্ভব নয়। এখন ব্যতিক্রমের নীতি বলে যে একজন ব্যবস্থাপক কোন বিষয়ে অধিক দৃষ্টি নিবদ্ধ করবে এবং কোন বিষয়ে সে নিবদ্ধ করবে না সেটা আলোকপাত করে নেওয়া উচিত। এর মাধ্যমে ব্যবস্থাপক বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সে বিষয়গুলোতে একজন ব্যবস্থাপক বেশি গুরুত্ব দিতে পারবে, সেই বিষয়ে তার সম্পূর্ণ মনোযোগ প্রদান করতে পারবে এবং সে বিষয়ে সে তার সম্পূর্ণ মনোযোগ প্রদান করলে, ঠিকভাবে কাজ করলে, অধিক গুরুত্ব দিলে সে কাজগুলো সঠিকভাবে হবে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। একজন ব্যবস্থাপকের সব কাজে সমান গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, সকল কাজে তার গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। কোন ক্ষেত্রে সে তার দৃষ্টি অধিক নিবদ্ধ করবে সে বিষয়ে আলোকপাত করার নীতিকে আমরা ব্যতিক্রমের নীতি বলি। এখন আমরা ব্যবস্থাপনার সকল নীতিগুলো সম্পর্কে জানলাম, হেনরি ফেওয়েল প্রদত্ত নীতিগুলো জানলাম, আমরা অন্যান্য নীতিগুলো জানলাম। আমরা জানি ব্যবস্থাপনা, বর্তমানে যে ব্যবস্থাপনা আমরা দেখছি বা বর্তমানে যে ব্যবস্থাপনার জ্ঞান আমরা গ্রহণ করি, আহরণ করি, এই জ্ঞান বা এই বিদ্যা একদিনে গঠন হয়। ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক মনীষীরা অবদান রেখেছেন এবং তাদের এই অবদানের ফলে ব্যবস্থাপনা একটি সম্পূর্ণ বিষয়, একটি সম্পূর্ণ যেই সিস্টেম বা একটি সম্পূর্ণ স্ট্রাকচারে ব্যবস্থাপনা চলে এসেছে। বছরের পর বছর মনীষীরা বিভিন্ন উপাদান দিয়ে, বিভিন্ন ধারণা দিয়ে, বিভিন্ন মতবাদের মাধ্যমে ব্যবস্থাপনার উন্নয়ন ঘটিয়েছে। আমরা আজকে ব্যবস্থাপনার উন্নয়নে যে দুজন মনীষী অনেক বেশি অবদান রেখেছেন তাদের সম্পর্কে একটু জানবো। চলো আমরা এ সকল মনীষীদের জীবনযাত্রা এবং তাদের সম্পর্কে নতুন নতুন কিছু তথ্য জেনে নিই। প্রথমেই চলে আসি হেনরি ফেওয়েল সম্পর্কে। হেনরি ফেওয়েলের নাম আমরা সবাই অনেক শুনেছি। ব্যবস্থাপনায় হেনরি ফেওয়েলের অবদান অনেক 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 গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি। হেনরি ফেওয়েলের জন্ম 1841 সালে
এবং তিনি 1925 সালে মৃত্যুবরণ করেন। হেনরি ফেওল সম্পর্কে কিছু তথ্য হচ্ছে, হেনরি ফেওল জন্মগ্রহণ করেন তুরস্কে। তোমরা হয়তো অনেক জায়গায় দেখে এসেছো যে হেনরি ফেওল কোন দেশের অধিবাসী। হেনরি ফেওল ফ্রান্সের অধিবাসী, কিন্তু হেনরি ফেওল জন্মগ্রহণ করেন তুরস্কের ইস্তানবুলে। তুরস্কের ইস্তানবুলে হেনরি ফেওলের জন্ম, এবং পরবর্তীতে তিনি তার মা বাবার সাথে ফ্রান্সে চলে আসেন এবং সেখানেই তিনি তার পরবর্তী জীবন অতিবাহিত করেন। অর্থাৎ হেনরি ফেওল ফ্রান্সের অধিবাসী ছিলেন। এই ইনফরমেশনটা আমাদের মনে রাখা উচিত। হেনরি ফেওল যদিও তুরস্কে জন্মগ্রহণ করেন, তিনি ফ্রান্সের অধিবাসী ছিলেন। পাশাপাশি হেনরি ফেওল পেশাগত জীবনে তিনি একজন মাইন ইঞ্জিনিয়ার ছিলেন। অর্থাৎ তিনি মাইন ইঞ্জিনিয়ারের যে বিষয়টা সেটাকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। পেশাগত জীবনে তিনি একজন মাইন ইঞ্জিনিয়ার ছিলেন। এখন ব্যবস্থাপনা হেনরি ফেওলের অবদানগুলো কি কি? ব্যবস্থাপনা হেনরি ফেওলের অবদানগুলো হলো, তিনি ব্যবস্থাপনাকে জ্ঞানের পৃথক শাখা হিসেবে তুলে ধরেছেন। আমরা জানি হেনরি ফেওল আধুনিক ব্যবস্থাপনার জনক। হেনরি ফেওল ব্যবস্থাপনাকে জ্ঞানের একটি পৃথক শাখা হিসেবে সর্বপ্রথম তুলে ধরেন। পাশাপাশি হেনরি ফেওল ব্যবস্থাপনাকে একটি পাঠযোগ্য শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করেন। ব্যবস্থাপনা যে একটি পাঠযোগ্য শাস্ত্র হতে পারে, ব্যবস্থাপনা যে পড়ে জ্ঞান অর্জন করা যেতে পারে, এই বিষয়টা প্রতিষ্ঠা করেন হেনরি ফেওল। অর্থাৎ আমরা যে আজকে ব্যবস্থাপনা সম্পর্কে শিখছি, বা আমরা আজকে যে ব্যবস্থাপনা নিয়ে লেখাপড়া করছি, অনেক কিছু জানছি, শিখতে পারছি, এই বিষয়টা প্রতিষ্ঠা করেন হেনরি ফেওল, কারণ তিনি সর্বপ্রথম ব্যবস্থাপনাকে একটি পাঠযোগ্য শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করেন। পাশাপাশি হেনরি ফেওলকে ব্যবস্থাপনা তত্ত্বের জনক, যার আরেক নাম হচ্ছে আধুনিক ব্যবস্থাপনা তত্ত্ব বা আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক, হেনরি ফেওলকে বলা হয়। অর্থাৎ যদি প্রশ্ন থাকে ব্যবস্থাপনা তত্ত্বের জনক কে, উত্তর হবে হেনরি ফেওল। যদি প্রশ্ন থাকে আধুনিক ব্যবস্থাপনার জনককে বা আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনককে, সেই ক্ষেত্রে আমরা উত্তর করব হেনরি ফেওল, কারণ হেনরি ফেওল ব্যবস্থাপনা তত্ত্বের বা আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক। এখন এছাড়া আমাদের মনে রাখতে হবে হেনরি ফেওল প্রশাসনিক তত্ত্বের জনক। অর্থাৎ প্রশাসনিক যে তত্ত্ব, এই প্রশাসনিক তত্ত্বের জনক হচ্ছেন হেনরি ফেওল। এর পাশাপাশি তিনি ব্যবস্থাপনার ক্ষেত্রে 14টি নীতি প্রণয়ন করেন। তিনি, আমরা একটু আগে আজকেই এই লেকচারে আমরা ব্যবস্থাপনার 14টি নীতি সম্পর্কে জেনেছি। ব্যবস্থাপনার এই গুরুত্বপূর্ণ 14টি নীতি হেনরি ফেওল প্রদান করেন বা প্রণয়ন করেন। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে হেনরি ফেওল ব্যবস্থাপনার কার্যাবলীকে 5 ভাগে ভাগ করেছেন এবং তিনি শিল্পের কার্যাবলীকে 6 ভাগে ভাগ করেছেন। অর্থাৎ হেনরি ফেওল ব্যবস্থাপনার কার্যাবলীকে 5 ভাগে এবং শিল্পের কার্যাবলীকে 6 ভাগে ভাগ করেছেন। এই ইনফরমেশন গুলো আমাদের মনে রাখতে হবে। এছাড়াও তার ব্যবস্থাপনা সম্পর্কে বিখ্যাত একটি বই রয়েছে। তার ব্যবস্থাপনা সম্পর্কিত প্রকাশিত বিখ্যাত বইয়ের নাম হচ্ছে জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, যে বইতে তিনি ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ব্যবস্থাপনায় হেনরি ফেওলের অবদান কত বেশি এবং কত গুরুত্বপূর্ণ। এখন চলো আমরা হেনরি ফেওল সম্পর্কে একটা কুইক কুইজ দিয়ে দিই। আজকের এই প্রশ্ন হচ্ছে, হেনরি ফেওল কোন দেশের অধিবাসী ছিলেন? অপশন এ ইংল্যান্ড, অপশন বি তুরস্ক, অপশন সি ফ্রান্স এবং অপশন ডি জার্মানি। এই পর্যায়ে তোমরা ভিডিওটি পজ করে কোথাও উত্তরটি লিখে ফেলো এবং আমি এখনই সঠিক উত্তরটি বলে দিচ্ছি। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। আমরা জানি হেনরি ফেওল তুরস্কে জন্মগ্রহণ করেন, কিন্তু তিনি ফ্রান্সের অধিবাসী ছিলেন। এখানে প্রশ্নে বলা হয়েছে হেনরি ফেওল কোন দেশের অধিবাসী ছিলেন, তাই উত্তর হচ্ছে ফ্রান্স। যদি বলা থাকতো হেনরি ফেওল কোন দেশে জন্মগ্রহণ করেন, সেক্ষেত্রে উত্তর হতো তুরস্ক, কারণ তিনি তুরস্কের ইস্তানবুলে জন্মগ্রহণ করলেও পরবর্তীতে তিনি ফ্রান্সে চলে যান এবং তিনি ফ্রান্সের অধিবাসী ছিলেন। এখন হেনরি ফেওল ছাড়া আরেকজন মনীষী রয়েছে যার ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক অবদান রয়েছে। এখন আমরা যেই মনীষী সম্পর্কে জানবো যিনি ব্যবস্থাপনার অবদান রেখেছেন, তার নাম হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর। এফ.ডব্লিউ. টেইলর, বা যার সম্পূর্ণ নাম হচ্ছে ফ্রেডরিক উইনস্লো টেইলর, তিনি 1856 সালে জন্মগ্রহণ করেন এবং 1915 সালে মৃত্যুবরণ করেন। চলো আমরা এফ.ডব্লিউ. টেইলর সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। এফ.ডব্লিউ. টেইলরের পুরো নাম হচ্ছে ফ্রেডরিক উইনস্লো টেইলর। এফ.ডব্লিউ. টেইলর যুক্তরাষ্ট্রের অধিবাসী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রে সারা জীবন থাকতেন এবং ছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের অধিবাসী ছিলেন। পাশাপাশি পেশাগত জীবনে তিনিও একজন ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু তিনি ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।
পেশাগত জীবনে এফ.ডব্লিউ. টেইলর বা ফ্রেডরিক উইনস্লো টেইলর একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। এবার ব্যবস্থাপনা এফ.ডব্লিউ. টেইলরের অবদান দেখে নেই চলো। ব্যবস্থাপনা এফ.ডব্লিউ. টেইলরের অবদানও অনেক বেশি এবং অনেক গুরুত্বপূর্ণ। যেমন এফ.ডব্লিউ. টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। আমরা জানি ব্যবস্থাপনাকে বৈজ্ঞানিক বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিকভাবে তুলে ধরার পেছনে এফ.ডব্লিউ. টেইলরের অবদান রয়েছে এবং এই কারণেই এফ.ডব্লিউ. টেইলরকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। এছাড়াও তিনি কার্যভিত্তিক যে সংগঠন ব্যবস্থা, সেই কার্যভিত্তিক সংগঠন ব্যবস্থার উদ্ভাবক হচ্ছেন এফ.ডব্লিউ. টেইলর। পাশাপাশি তিনি 1880 সালে কার্যভিত্তিক সংগঠন উদ্ভাবন করেন। তিনি তার প্রকাশিত বিখ্যাত বই হচ্ছে প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। এই বইতে তিনি ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন। আমাদের মনে রাখতে হবে যে এফ.ডব্লিউ. টেইলর কার্যভিত্তিক সংগঠন উদ্ভাবন করেন 1880 সালে এবং তার প্রকাশিত বিখ্যাত বই হচ্ছে প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। যেহেতু তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, তার বইটিতে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বিষয়ে কথা বলা হয়েছে। এছাড়া তার প্রকাশিত প্রথম বইয়ের নাম হচ্ছে শপ ম্যানেজমেন্ট। তিনি সর্বপ্রথম ডিফারেন্সিয়াল ওয়েজ ম্যানেজমেন্ট সিস্টেম বা যেটাকে বাংলায় বলা হয় পার্থক্যমূলক পূরণ মজুরি ব্যবস্থাপন, সেই ব্যবস্থা তিনি সর্বপ্রথম প্রবর্তন করেন। পাশাপাশি তিনি ব্যবস্থাপনার ক্ষেত্রে 4টি নীতি প্রণয়ন করেছেন। এখন এফ.ডব্লিউ. টেইলর সম্পর্কে আমরা একটা কুইজ নিব। এফ.ডব্লিউ. টেইলর পেশাগত জীবনে কি ছিলেন, অর্থাৎ তার পেশাগত জীবনে তিনি কোন পেশায় নিয়োজিত ছিলেন? অপশন এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার, অপশন বি মাইন ইঞ্জিনিয়ার, অপশন সি সিভিল ইঞ্জিনিয়ার এবং অপশন ডি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এবং আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা সবাই সঠিকভাবে দিয়েছো। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি। আমরা জানি হেনরি ফেওয়েল মাইন ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু এফ.ডব্লিউ. টেইলর পেশাগত জীবনে ছিলেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অর্থাৎ তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে পেশা পালন করেছেন বা এই পেশায় তিনি নিয়োজিত ছিলেন। এখন আমরা ব্যবস্থাপনায় দুজন বিখ্যাত মনীষীর যে অবদান সে সম্পর্কে জানলাম, তাদের কিছু ব্যক্তিগত তথ্য আমরা জেনে নিলাম। এখন আমরা জানবো একজন আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা। সকল ব্যবস্থাপকই আদর্শ ব্যবস্থাপক হয় না। আদর্শ ব্যবস্থাপক হতে কিছু নির্দিষ্ট দক্ষতা প্রয়োজন। সেই দক্ষতাগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব, যাকে আমরা আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা বলি। যেমন প্রথম যে দক্ষতা আদর্শ ব্যবস্থাপকের প্রয়োজন সেটি হচ্ছে কারিগরি দক্ষতা। কারিগরি দক্ষতা বলতে কি বোঝায়? কারিগরি দক্ষতা বলতে বোঝায় কোনো বিষয়ে স্পষ্ট জ্ঞান, কারিগরি বিষয়ে স্পষ্ট জ্ঞান। একজন ব্যবস্থাপকের অবশ্যই কারিগরি বিষয়ে দক্ষতা থাকতে হবে। তার প্রতিটা কাজ সম্পাদনের যে পদ্ধতি, যে কৌশল বা যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারা, সেগুলো সম্পর্কে জানা, সেগুলোর ব্যবহার সম্পর্কে অন্যদেরকে জানানো, এই সকল দক্ষতা তার থাকতে হবে। একজন আদর্শ ব্যবস্থাপক তার পদ্ধতি সম্পর্কে জানে। তিনি জানে কোন কৌশল ব্যবহার করলে তার ব্যবস্থাপনা কার্যক্রম আরো ভালোভাবে সম্পন্ন হবে। তিনি জানে কোন যন্ত্রপাতি কোথায় ব্যবহার করা উচিত, কোন যন্ত্রপাতি কিভাবে ব্যবহার করা হবে, কোন কর্মী কোন কাজ করবে, কোন কর্মীর পক্ষে কোন কাজ করা ভালো হবে, কোন কর্মী কোন কাজটি ঠিকভাবে করতে পারবে না। এই সব বিষয়ে দক্ষতা থাকা, জানা এবং তা সঠিকভাবে প্রয়োগ করা একজন আদর্শ ব্যবস্থাপকের কারিগরি দক্ষতা। একজন ব্যবস্থাপকের যদি আদর্শ ব্যবস্থাপক হতে হয় অবশ্যই কারিগরি দক্ষতা থাকতে হবে। এছাড়া তার মানবীয় দক্ষতা থাকতে হবে। মানবীয় দক্ষতা বলতে কি বোঝায়? মানুষের সাথে মিশতে পারার, মানুষকে উদ্বুদ্ধ করার, উৎসাহিত করার এবং এর মাধ্যমে নির্দিষ্ট কাজ আদায় করে নেওয়ার যে দক্ষতা, তাকে মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতাও বলা হয়। মানবীয় দক্ষতার আরেক নাম হচ্ছে আন্তঃব্যক্তিক দক্ষতা। এখন একজন ব্যবস্থাপক অবশ্যই তার অধস্তনদের দিয়ে বা সবাইকে দিয়ে কাজ করিয়ে নেয়, এটা আমরা জানি। ব্যবস্থাপক প্রতিষ্ঠানের লক্ষ্যে পৌঁছানোর জন্য অন্যদেরকে দিয়ে কাজ করে নেয়। আমরা জানি ব্যবস্থাপনা বিষয়টি হচ্ছে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া এবং সেটা অবশ্যই দক্ষতার সাথে। এখন একজন আদর্শ ব্যবস্থাপকের মানবীয় দক্ষতা থাকা প্রয়োজন, কারণ তার মানুষের সাথে মিশতে পারার ক্ষমতা থাকতে হবে। তার সবার সাথে, কর্মচারীদের সাথে, মানুষের সাথে মেশার যেই ক্ষমতা, সেই ক্ষমতা থাকতে হবে। তার একজন কর্মচারীকে উদ্বুদ্ধ করার, উৎসাহিত করার, প্রেরণা দেওয়ার যে ক্ষমতা, সে ক্ষমতা থাকতে হবে, তার এই দক্ষতা থাকতে হবে। তার এই যে উৎসাহ দিয়ে, উদ্বুদ্ধ করে
কাজ আদায় করে নেওয়া, সবার সাথে মেশা, সবার সম্পর্কে জানা, এই যে দক্ষতা, তাকে আমরা মানবীয় দক্ষতা বলি। আদর্শ ব্যবস্থাপক হতে হলে কারিগরি দক্ষতার পাশাপাশি মানবীয় দক্ষতাও থাকতে হবে। পরবর্তী যে দক্ষতা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ধারণাগত দক্ষতা। ধারণাগত দক্ষতা বলতে কি বোঝায়? ধারণাগত দক্ষতা বলতে বোঝায় যে ভবিষ্যৎ অবস্থা বা পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা করতে পারার যে সামর্থ্য, তাকে ধারণাগত দক্ষতা বলে। একজন ব্যবস্থাপক আজ করতে পারে যে কোন কোন কাজটি করলে, কোন পদক্ষেপটি নিলে, কোন সিদ্ধান্তটি গ্রহণ করলে সেটার আউটকাম বা ফলাফল কি হতে পারে। এই যে ধারণা করা, এই যে বুঝতে পারা, জানা যে কোন কাজটি করা উচিত হবে, কোনটি করা উচিত হবে না, কোন পদক্ষেপটি গ্রহণ করা ঠিক হবে, কোন পদক্ষেপটি গ্রহণ করা ঠিক হবে না, ভবিষ্যৎ অবস্থা কি হতে পারে, কি পরিস্থিতি হতে পারে, এই বিষয়ে আগাম ধারণা, আগাম চিন্তা ভাবনা, এটাকে আমরা ধারণাগত দক্ষতা বলি। এবং এই দক্ষতাও একজন আদর্শ ব্যবস্থাপকের থাকা উচিত, কারণ ধারণাগত দক্ষতা থাকলে সে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, সঠিক পদক্ষেপ নিতে পারবে, ভবিষ্যৎ আজ করে সঠিক পরিকল্পনা প্রণয়ন করতে পারবে। পরবর্তী যে দক্ষতা নিয়ে আমরা আলোচনা করব, এই দক্ষতা বর্তমান বাজারে খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে সমস্যা অনুধাবনের দক্ষতা। ব্যবসায় বা ব্যবস্থাপনায় অনেক রকমের সমস্যা তৈরি হয়। এই সকল সমস্যার প্রকৃতি দ্রুত আঁচ করতে পারা এবং পরবর্তীতে সেই সমস্যা অনুযায়ী সমাধান প্রণয়নের চেষ্টা করা, এই কাজটাকে আমরা সমস্যা অনুধাবনের দক্ষতা বলি। একজন ব্যবস্থাপকের অবশ্যই সমস্যা অনুধাবনের দক্ষতা থাকতে হবে। তার বুঝতে হবে কোনটা প্রতিষ্ঠানের জন্য একটি সমস্যা, কোনটা সমস্যা নয়, কোনটা ঠিক করা উচিত, কোনটায় ঠিকভাবে মনোযোগ দেওয়া উচিত, এবং দ্রুত আঁচ করার যে ক্ষমতা, তাকে আমরা সমস্যা অনুধাবনের দক্ষতা বলি। এই দক্ষতার ফলে ব্যবস্থাপক সঠিকভাবে এবং দ্রুত সমস্যা আঁচ করতে পারে, সে সমস্যা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারে, ফলে বড় কোনো ক্ষতি হওয়ার থেকে সে তার প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আদর্শ ব্যবস্থাপক হতে হলে কারিগরি দক্ষতা থাকতে হবে, মানবীয় দক্ষতা থাকতে হবে, ধারণাগত দক্ষতা থাকতে হবে, এবং পাশাপাশি সমস্যা অনুধাবনের দক্ষতাও থাকা উচিত, থাকতে হবে। আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা সম্পর্কে তো আমরা জানলাম। এখন আমরা জানবো আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী সম্পর্কে। কি কি গুণ একজন আদর্শ ব্যবস্থাপকের থাকে? যেমন প্রথমেই চলে আসি সাধারণ শিক্ষা ও জ্ঞান। একজন আদর্শ ব্যবস্থাপকের যেমন সাধারণ যে শিক্ষা, সে শিক্ষা থাকবে, পাশাপাশি তার সাধারণ জ্ঞানও থাকবে। কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, এই বুঝটা তার থাকতে হবে। কথা বলার যে জ্ঞান, সেই জ্ঞান তার থাকতে হবে। সাধারণ যে শিক্ষা, যার মাধ্যমে সে বিভিন্ন জিনিস পড়তে পারবে, বুঝতে পারবে, সে সাধারণ শিক্ষা তার থাকতে হবে। এছাড়া রয়েছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা সরাসরি কাজের মাধ্যমে অর্জন করা যায়। আদর্শ ব্যবস্থাপক বিভিন্ন কাজ, বিভিন্ন ভাবে সে অভিজ্ঞতা গ্রহণ করে। অনেক সময় তার অনেক প্ল্যান কাজ করে, অনেক সময় প্ল্যান কাজ করে না। দুই দিক থেকে সে অভিজ্ঞতা গ্রহণ করতে পারে। আদর্শ ব্যবস্থাপকের একটি গুণ হচ্ছে অভিজ্ঞতা। সে অভিজ্ঞ হবে, অভিজ্ঞতা থেকে সে জানবে, এবং দীর্ঘ অভিজ্ঞতার ফলে সে বিভিন্ন সমস্যা সহজে মোকাবিলা করতে পারবে, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে পারবে, এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। পরবর্তী যে গুণাবলী নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে শারীরিক সামর্থ্য। আদর্শ ব্যবস্থাপকের অবশ্যই শারীরিক সামর্থ্য থাকতে হবে, শারীরিক শক্তি থাকতে হবে, শারীরিক দৃঢ়তা থাকতে হবে। সে যদি শারীরিকভাবে অসুস্থ হয় বা থাকে বেশিরভাগ সময়, সেক্ষেত্রে সে হয়তো সঠিকভাবে কাজ করতে পারবে না, তদারকি করতে পারবে না, সঠিকভাবে সব জায়গায় উপস্থিত থাকতে পারবে না, এবং এর ফলে ব্যবস্থাপনার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া ব্যাঘাত ঘটবে, সে প্রক্রিয়া ব্যাহত হবে। তাই আদর্শ ব্যবস্থাপকের শারীরিক সামর্থ্য থাকতে হবে, পাশাপাশি তার মানসিক সামর্থ্য থাকতে হবে। মানসিক সুস্থতা, মানসিক দৃঢ়তা, মানসিক স্বাভাবিকতা, এই বিষয়গুলো আদর্শ ব্যবস্থাপকের থাকতে হবে। এবং আদর্শ ব্যবস্থাপকের মানসিক সামর্থ্য থাকলে সে মানসিক দিক থেকে যে সকল সিদ্ধান্ত তার গ্রহণ করতে হয়, সে সকল সিদ্ধান্ত সে গ্রহণ করতে পারবে। এরপর রয়েছে আন্তরিকতা। একজন ব্যবস্থাপক অবশ্যই আন্তরিকতার সাথে কাজ করবে। সে তার কাজের প্রতি আন্তরিক থাকবে, সে কর্মীদের, কর্মচারীদের প্রতি, সবকিছুর প্রতি সে আন্তরিক থাকবে, সে মনোযোগী হবে, সে একাগ্র থাকবে, এবং এর ফলে সে তার কাজ সঠিকভাবে করতে পারবে, সুষ্ঠুভাবে করতে পারবে, প্রতিষ্ঠান লাভবান হবে, ব্যবস্থাপনা কার্যক্রম ঠিকভাবে চলবে। আন্তরিকতার পাশাপাশি রয়েছে সংকল্পবদ্ধতা, অর্থাৎ ডেডিকেটেড থাকা, নিজের কাজের প্রতি সংকল্পবদ্ধ থাকা। একজন ব্যবস্থাপক যদি তার পেশায়, তার কাজে সংকল্পবদ্ধ না থাকে, সেটা সঠিকভাবে করার, নতুন ভাবে করার,
নিজেকে প্রতিনিয়ত নতুন পর্যায়ে, নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, নিজেকে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা, আরো ডেভেলপমেন্ট করার চেষ্টা, এই বিষয়ে যদি সে সংকল্প না থাকে তাহলে সে কখনোই আদর্শ ব্যবস্থাপক হতে পারবে না। একজন আদর্শ ব্যবস্থাপক সবসময় তার পেশায় ব্যক্তিক উন্নয়নের ব্যাপারে সংকল্পবদ্ধ থাকে। এর মাধ্যমে সে একজন ভালো ব্যবস্থাপক হয়ে ওঠে। এছাড়া একজন ব্যবস্থাপক বিভিন্ন মানুষকে দিয়ে কাজ করিয়ে নিবে যোগাযোগের মাধ্যমে। সুতরাং যোগাযোগ দক্ষতা আদর্শ ব্যবস্থাপকের খুবই গুরুত্বপূর্ণ একটি গুণাবলী। কারণ ব্যবস্থাপক যোগাযোগের মাধ্যমে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, এবং সবাইকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার মাধ্যমেই তো একটি ব্যবসায় বা একটি প্রতিষ্ঠানের সে লক্ষ্য অর্জনের দিকে ধাবিত হয়। এখন একজন ব্যবস্থাপকের যদি যোগাযোগের দক্ষতা না থাকে, সে অন্যকে দিয়ে, কর্মচারীকে দিয়ে, অধস্তনকে দিয়ে ঠিকভাবে কাজ করিয়ে নিতে পারবে না। পাশাপাশি সে সঠিকভাবে যোগাযোগ করতে না পারলে সে অনেক ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত, অনেক নির্দেশনা, নীতি প্রণয়ন করতে ব্যর্থ হবে। তাই যোগাযোগ দক্ষতাও আদর্শ ব্যবস্থাপকের একটি গুরুত্বপূর্ণ গুণাবলী, যা থাকা উচিত। এরপর অনুপ্রাণিত করার ক্ষমতা। একজন ব্যবস্থাপকের অনুপ্রাণিত করার ক্ষমতা থাকবে। সে তার কর্মীদেরকে, কর্মচারীদেরকে, সবাইকে অনুপ্রাণিত করতে পারবে। সবাইকে দিয়ে কাজ আদায় করে নেওয়ার জন্য অনুপ্রাণিত করার যে প্রয়োজনীয়তা, সেটা সে বুঝবে, এবং এভাবে এর মাধ্যমে সে তার কর্মীদেরকে, কর্মচারীদেরকে অনুপ্রাণিত করবে, তাদের দিয়ে কাজ আদায় করে নিবে, তাদেরকে প্রতিনিয়ত বোঝাবে, তাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, এবং অনুপ্রাণিত হলে কর্মীরা আরো ভালোভাবে কাজ করতে পারবে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন হবে। দূরদর্শিতা। প্রজ্ঞা বা দূরদর্শিতাও আদর্শ ব্যবস্থাপকের আরেকটি গুণাবলী। দূরদর্শিতার মাধ্যমে সে উপলব্ধি করতে পারে বা আঁচ করতে পারে যে ভবিষ্যতে কি হতে পারে, কোন সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, কোনটি গ্রহণ করা উচিত না, কাকে কোন দায়িত্ব দেওয়া উচিত, কে কোন দায়িত্ব দিলে ঠিক করবে, কে কোন দায়িত্ব দিলে ভুল করতে পারবে, কোন সিদ্ধান্ত গ্রহণ করলে প্রতিষ্ঠান লাভবান হবে, কোন সিদ্ধান্ত গ্রহণ করলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। দূরদর্শিতার মাধ্যমে ব্যবস্থাপক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সে ভবিষ্যৎ আঁচ করতে পারে, ভবিষ্যৎ সম্পর্কে সে উপলব্ধি করতে পারে, এবং তার পূর্বানুমানের, তার যে দূরদর্শিতা বা পূর্বানুমান, এর উপর ভিত্তি করে সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এরপর রয়েছে বুদ্ধিমত্তা। আদর্শ ব্যবস্থাপকের অবশ্যই বুদ্ধিমান হতে হবে, তার প্রয়োজনীয় বুদ্ধিমত্তা থাকতে হবে, এবং সে তার বুদ্ধি ব্যবহার করে প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে ভালো এবং সর্বোত্তম সিদ্ধান্তটি গ্রহণ করবে। এছাড়া সংযত ব্যক্তিত্ব। একজন ব্যবস্থাপক কখনোই আবেগ দ্বারা প্ররোচিত হবে না। সে কখনো আবেগের বশে কোন একটি কাজ করে ফেলবে না। একজন আদর্শ ব্যবস্থাপক সংযত থাকবে। সে তার সিদ্ধান্তের ক্ষেত্রে সংযত থাকবে, সে তার ইমোশনস কন্ট্রোল করার ক্ষেত্রে সংযত থাকবে। সে চাইলেই সবার সাথে যেরকম ইচ্ছা ব্যবহার করতে পারবে না, চাইলেই সে কাউকে পার্সোনাল অ্যাটাক করতে পারবে না, এবং তাকে অবশ্যই তার যে ব্যক্তিত্ব, তাকে সংযত রাখতে হবে। তার কথা, কাজ, আচরণে সবাইকে তার ঠিকভাবে পরিচালনা করতে হবে, এবং তার আচরণের মাধ্যমে কেউ যেন কষ্ট না পায় বা কেউ যেন ব্যথিত না হয়, সে বিষয়েও সে খেয়াল রাখবে। অর্থাৎ আদর্শ ব্যবস্থাপকের আরেকটি গুণাবলী হচ্ছে সংযত ব্যক্তিত্ব। এছাড়া তাকে অবশ্যই সাহসী হতে হবে, কারণ ব্যবস্থাপনা অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হয়, যেটার অনেক ধরনের কনসিকুয়েন্সেস থাকতে পারে, কিন্তু তবু সে সাহসিকতার মাধ্যমে সে তার বোধ শক্তি, বিচার শক্তি, জ্ঞান, মেধা শক্তি ব্যবহার করে কোনো পরিস্থিতিতে ভীত না হয়ে সাহসিকতার সাথে সামনে এগিয়ে চলবে, এবং সে তার প্রতিষ্ঠানের জন্য ভালো এবং প্রয়োজনীয় যথার্থ সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে তাকে অবশ্যই সাহস রাখতে হবে। এখন আদর্শ ব্যবস্থাপক সম্পর্কে তো অনেক কিছুই জানলাম, এখন আমরা জেনে নিব আদর্শ ব্যবস্থাপকের ভূমিকাগুলো। অর্থাৎ আদর্শ একজন ব্যবস্থাপক একটি প্রতিষ্ঠানে কি কি ভূমিকা পালন করতে পারে। যেমন আদর্শ ব্যবস্থাপকের একটি ভূমিকা হচ্ছে আন্তঃব্যক্তিক ভূমিকা। আন্তঃব্যক্তিক ভূমিকা কি? আন্তঃব্যক্তিক ভূমিকা বলতে বোঝায় অন্যের সাথে কথা বলা ও আলাপ আলোচনা করার কাজকে একজন ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক ভূমিকা বলে। অর্থাৎ একজন ব্যবস্থাপক যে অন্য একজনের সাথে কথা বলবে, আলাপ আলোচনা করবে, এই বিষয়টা সে ঠিকভাবে পালন করবে, এই ভূমিকাকে আন্তঃব্যক্তিক ভূমিকা বলে। একজন ব্যবস্থাপক সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সারা দিন অফিসে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে সে যোগাযোগ করে, কথা বলে, আলাপ আলোচনা করে। সে
যখন প্রাতিষ্ঠানিক প্রয়োজনে আলাপ আলোচনা করবে, কথাবার্তা বলবে, এই ক্ষেত্রে সে তার ভূমিকা বা সে তার দায়িত্ব পালন করবে। সে চেষ্টা করবে কথার মাধ্যমে নির্দেশ, উপদেশ, সিদ্ধান্ত গ্রহণ যে ক্ষেত্রেই হোক না কেন তার যোগাযোগ সঠিক থাকবে, সুষ্ঠু থাকবে। সে ঠিকভাবে সবাইকে তার কাজ বুঝিয়ে দিতে পারবে, সঠিকভাবে তার সিদ্ধান্ত জানাতে পারবে, সঠিকভাবে তার ব্যবসার সাথে জড়িত অন্যদের সাথে আলাপ আলোচনা করতে পারবে, সঠিক পরামর্শ দিতে পারবে, সবার সাথে সে যোগাযোগ সঠিকভাবে রক্ষা করতে পারবে। এবং এই ভূমিকা পালন করাকে আমরা আন্তঃব্যক্তিক ভূমিকা বলি। এখন একজন ব্যক্তি যদি যোগাযোগের ক্ষেত্রে সে তার ইচ্ছা না থাকে, সে যদি প্রয়োজনীয় তথ্য না রাখেন, সবার সাথে সে যদি যোগাযোগ করতে ব্যর্থ হয়, তাহলে সে একজন আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা পালন করতে পারছে না। কারণ আদর্শ ব্যবস্থাপক তার প্রতিষ্ঠানের প্রয়োজনে প্রয়োজনীয় যোগাযোগ সবসময় করবে। এটা তার আন্তঃব্যক্তিক ভূমিকা। এছাড়া রয়েছে তথ্য সংশ্লিষ্ট ভূমিকা। একজন ব্যবস্থাপক প্রতিদিন অনেক তথ্য সংগ্রহ করবে, তথ্য প্রদান করবে যেখানে তথ্য দেওয়া প্রয়োজন। একজন ব্যবস্থাপক তথ্য কেন সংগ্রহ করবে? আমরা জানি বর্তমান যে যুগ, এই যুগকে বলা হয় তথ্যের যুগ। এই সময়ে যার কাছে যত তথ্য থাকবে, যত ইনফরমেশন থাকবে, সে তত বেশি সমৃদ্ধ বলে বিবেচিত হবে। আমরা ইনফ্যাক্ট এটাও জানি যে বর্তমানে ফুয়েলের থেকে বা গোল্ড বা এই ধরনের যেরকম গোল্ড, ডায়মন্ড, এই ধরনের যে সকল ভ্যালুয়েবলস আছে, তার থেকেও বর্তমানে ইনফরমেশন বা তথ্যকে বেশি মূল্যবান ধরা হয়। তথ্যকে এখন অনেক মূল্যবান সম্পদ হিসেবে গণ্য করা হয়। তথ্য এতটাই গুরুত্বপূর্ণ। একজন আদর্শ ব্যবস্থাপক সবসময় সকল বিষয়ে প্রয়োজনীয় তথ্য গ্রহণ করার সুযোগ খুঁজতে থাকবেন। প্রয়োজনীয় তথ্য পেয়ে গেলে সে তথ্য সংগ্রহ করবে, সে তথ্য সে সংরক্ষণ করবে এবং এই তথ্য যেখানে প্রয়োজন সেখানে সে এই তথ্য প্রদান করবে। এই প্রক্রিয়াকে তথ্য সংশ্লিষ্ট ভূমিকা বলে, যা আদর্শ ব্যবস্থাপকের অবশ্যই পালন করতে হবে। এছাড়া রয়েছে সিদ্ধান্তমূলক ভূমিকা। ব্যবস্থাপক অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় এবং অন্যকে দিয়ে কাজ করানোর মাধ্যমে সে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করে, সেটা আমরা জানি। কিন্তু ব্যবস্থাপকের আরেকটা কাজ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা। প্রাত্যহিক বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ব্যবস্থাপককে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। একজন ব্যবস্থাপকের সিদ্ধান্তের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তাকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, কি করতে হবে সেটা নির্ধারণ করে দিতে হয়, সিদ্ধান্ত দিয়ে দিতে হয়, সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে তদারকি করতে হয় এবং এই সকল বিষয়ে সে যে ভূমিকা পালন করে তাকে আমরা সিদ্ধান্তমূলক ভূমিকা বলি। অর্থাৎ সহজ ভাষায় একজন আদর্শ ব্যবস্থাপক সিদ্ধান্ত গ্রহণ করে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য। সে কি করতে হবে সেটি বলে দেয়, সেটি নির্ধারণ করে দেয়, সিদ্ধান্ত জানিয়ে দেয় এবং সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সে সবকিছু তদারকি করে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও যদি কোনো সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্ত বাস্তবায়নেও সে যথেষ্ট ভূমিকা পালন করে। তাই এই ভূমিকাকে আমরা সিদ্ধান্তমূলক ভূমিকা বলি, যা একজন আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা। অর্থাৎ আমরা আদর্শ ব্যবস্থাপকের তিনটা ভূমিকা জানলাম। একটি হচ্ছে আন্তঃব্যক্তিক ভূমিকা, যেখানে সে সবার সাথে যোগাযোগ রক্ষা করে। তথ্য সংশ্লিষ্ট ভূমিকা, যেখানে সে সকল তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী বন্টন করে। পাশাপাশি সিদ্ধান্তমূলক ভূমিকা, যেখানে সে নিজে সিদ্ধান্ত গ্রহণ করে, কিভাবে সিদ্ধান্ত পালন করতে হবে সেটি বলে দেয়, সিদ্ধান্ত গ্রহণ ঠিকভাবে পালন হচ্ছে নাকি সেটি তদারকি করে। পাশাপাশি ঊর্ধ্বতনদের সিদ্ধান্ত প্রণয়নেও সে ভূমিকা রাখে। তাকে আমরা সিদ্ধান্তমূলক ভূমিকা বলি। এই পর্যায়ে আমরা এখন একটি কুইজ দিব। আজ এই কুইজে যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নে বলা আছে ব্যবস্থাপনাকে একটি পাঠযোগ্য শাস্ত্র হিসেবে কে প্রতিষ্ঠা করে? চলো আমরা অপশনগুলো দেখে নেই। অপশন এ এফ.ডব্লিউ. টেইলর, অপশন বি হেনরি ফেল, অপশন সি অলিভার শেলডন এবং অপশন ডি ডগলাস ম্যাকগ্রেগর। আশা করি তোমরা সবাই সঠিক উত্তর জানো এবং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি হেনরি ফেল। আমরা জানি হেনরি ফেল ব্যবস্থাপনাকে একটি পাঠযোগ্য শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করেন। আশা করি তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। এখন আমাদের মনে রাখতে হবে সেগমেন্ট চলে এসেছে এবং চলো দেখে নেই আজকে কি কি ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে। যেমন প্রথমেই আমাদের মনে রাখতে হবে সংগঠন, ব্যবস্থাপনা এবং প্রশাসনের পার্থক্য। আমরা এখন সংগঠন, ব্যবস্থাপনা এবং প্রশাসনের পার্থক্য শিখব এবং আমাদের এই পার্থক্য মনে রাখতে হবে। চলে আসি প্রথমে সংগঠন কি। সংগঠন বলতে বোঝায় সংগঠন হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণাদি সংহত ও সমন্বিত করার যেই কৌশল, সেই কৌশলকে সংগঠন বলে। অর্থাৎ প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণাদি থাকে, এই প্রতিষ্ঠানে প্রয়োজনীয় বা নিয়োজিত যে সকল উপকরণাদি রয়েছে তা জোগাড় করা, সংহত করা, সমন্বিত করার যে কৌশল তাকে সংগঠন বলে।
তাহলে ব্যবস্থাপনা কাকে বলে? ব্যবস্থাপনা বলতে বোঝায় উপকরণাদিকে সুষ্ঠুভাবে কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপকীয় যে সকল কার্যাবলী সম্পন্ন করা হয় তাকে ব্যবস্থাপনা বলে। অর্থাৎ যে সকল উপকরণ সংগঠনের মাধ্যমে আমি সংগ্রহ করেছি সেগুলোকে ঠিকভাবে কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপকীয় কার্যাবলী সম্পন্ন করার যে প্রক্রিয়া বা পদ্ধতি তাকে আমরা ব্যবস্থাপনা বলি। এবং প্রশাসন বলতে বোঝায় ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তরে কিছু ব্যক্তি থাকে যারা নিয়ম নীতি প্রণয়নের মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মপ্রয়াস বা প্রচেষ্টাকে সফল করার চেষ্টা করে। এই যে নিয়ম নীতি প্রণয়নের মাধ্যমে তাদের কার্যক্রম বা কর্মপ্রয়াস বা প্রচেষ্টাকে সফল করার যে চেষ্টা, এই প্রক্রিয়াকে আমরা প্রশাসন বলি। অর্থাৎ সংগঠন উপকরণাদি সংগ্রহ করে, ব্যবস্থাপনা সেই উপকরণাদি কাজে লাগিয়ে তাদের বিভিন্ন নীতিমালা পরিকল্পনা বাস্তবায়ন করে এবং প্রশাসন সে সকল নিয়ম নীতি এবং পরিকল্পনা প্রণয়ন করে দেয়। পরিকল্পনা সাধারণত করে না, কিন্তু নিয়ম নীতি প্রশাসন প্রণয়ন করে দেয়। আশা করি তোমরা সবাই সংগঠন, ব্যবস্থাপনা এবং প্রশাসন এই তিনটির পার্থক্য বুঝতে পেরেছ এবং এই তিনটির পার্থক্য অবশ্যই মনে রাখতে হবে। এখন আবার একটা কুইজ দিয়ে ফেলি, চলো। এখন যে প্রশ্নটির উত্তর আমরা করবো সেই প্রশ্নটি হচ্ছে, কোনটি প্রশাসনের অন্তর্ভুক্ত? অপশন এ সুপারভাইজার, বি ফোরম্যান, সি ক্রয় ব্যবস্থাপক এবং ডি প্রধান নির্বাহী। তোমরা চিন্তা করে দেখো তো এখানে কোন ব্যক্তিটি প্রশাসনের অন্তর্ভুক্ত হতে পারে? এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি। আমরা জানি প্রশাসনের কাজ হচ্ছে নীতি নির্ধারণ করা, প্রণয়ন করা। সুপারভাইজার, ফোরম্যান বা ক্রয় ব্যবস্থাপক তারা কখনোই নীতিমালা নির্ধারণ করতে পারে না। নীতিমালা নির্ধারণ করে একজন প্রধান নির্বাহী। সুতরাং প্রধান নির্বাহী প্রশাসনের অন্তর্ভুক্ত। এখন বাংলাদেশে ব্যবস্থাপনার প্রণয়নে কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো চলো দেখে নিই। বাংলাদেশে ব্যবস্থাপনার সমস্যাগুলো কি কি? প্রথমেই যে সমস্যা সেটা হলো প্রতিযোগী ব্যবসায় পরিবেশের অভাব। আমরা বাংলাদেশে একটা বিষয় খেয়াল করি, সেটি হচ্ছে বাংলাদেশের ব্যবসায় একচেটিয়া প্রভাবটা এখনো প্রায় বলা যায় যে রয়েছে। অনেক ক্ষেত্রেই ব্যবসায় কোনো প্রতিযোগী নেই, প্রতিযোগিতা খুবই কম এবং অধিকাংশ ব্যবসায়ী একচেটিয়া ব্যবসায় করছে। যেহেতু অধিকাংশ প্রতিষ্ঠানই একচেটিয়া ব্যবসায় করছে, তারা ব্যবস্থাপনা অতটা গুরুত্ব দেয় না, কারণ তাদের ব্যবস্থাপনা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু তারা একচেটিয়া ব্যবসা করছে এবং তাদের তেমন প্রতিযোগী মার্কেটে নেই। যদি অনেক বেশি প্রতিযোগী মার্কেটে থাকতো তখন প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানই চেষ্টা করতো আরেকজনের থেকে ভালো করার, ভালো পারফর্ম করার। সেক্ষেত্রে তখন ব্যবস্থাপনার প্রয়োজন হতো এবং ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবস্থাপনার উন্নয়ন ঘটতো। তাই প্রতিযোগী ব্যবসায় পরিবেশের অভাব ব্যবস্থাপনার একটি সমস্যা। এছাড়া আরেকটি যে সমস্যা সেটা হচ্ছে পেশা হিসেবে মর্যাদার অভাব। বাংলাদেশে একজন ব্যবস্থাপক এখনো তার পেশা অনুযায়ী তার যতটুকু মর্যাদা পাওয়া উচিত সে মর্যাদাটুকু সে পায় না। তাই পেশা হিসেবে মর্যাদার যে অভাব, এটি ব্যবস্থাপনার আরেকটি সমস্যা। এছাড়া রয়েছে সহযোগী প্রতিষ্ঠানের অভাব, অর্থাৎ ব্যবস্থাপনা সম্পর্কে জানার, শেখার জন্য অনেক রকমের প্রতিষ্ঠান বাইরের দেশে আমরা দেখে থাকি। বাংলাদেশে এরকম প্রতিষ্ঠানের সংখ্যা খুব কম এবং যে সকল প্রতিষ্ঠান রয়েছে তারাও খুব কার্যকরী কোনো পদক্ষেপ বা কোনো দৃষ্টান্ত এখনো স্থাপন করতে পারেনি। তাই সহযোগী প্রতিষ্ঠানের অভাবে ব্যবস্থাপকীয় জ্ঞান সবার নিকট পৌঁছায় না, ফলে ব্যবস্থাপনার উন্নয়ন ঘটে না। এছাড়া রয়েছে দক্ষ ব্যবস্থাপকের অভাব। অনেক ক্ষেত্রে দক্ষ ব্যবস্থাপক বাংলাদেশে পাওয়া যায় না, যেহেতু ব্যবস্থাপনা একটা কিছু বাধা বা প্রতিবন্ধকতা রয়েছে এবং যথেষ্ট মর্যাদা নেই। তাই অনেকেই এই পেশাটি সচরাচর ঠিকভাবে পালন করতে পারে না এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাভয়েড করে ফেলে। অনেক ক্ষেত্রে অদক্ষ ব্যক্তিকে সেখানে নিয়োগ দেওয়া হয়, এর ফলে সেখানে দক্ষতার অভাব দেখা যায়। তাই দক্ষ ব্যবস্থাপকের যে অভাব, এটি বাংলাদেশে ব্যবস্থাপনার একটি সমস্যা। এছাড়া রয়েছে আধুনিক দৃষ্টিভঙ্গির অভাব। অনেক ক্ষেত্রে আধুনিক যে দৃষ্টিভঙ্গি সেটি আমরা দেখতে পাই না ব্যবস্থাপনার ক্ষেত্রে। তারা প্রথাগত যে নিয়ম, ট্রেডিশনাল যে নিয়ম বা আগের যে নিয়ম, এগুলোই মেনে চলে, এগুলোই ফলো করে এবং এর ফলে আধুনিক দৃষ্টিভঙ্গির অভাবের কারণে ব্যবস্থাপনার উন্নয়ন ঘটে না। এছাড়া রয়েছে প্রশিক্ষণের অভাব। যেহেতু পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়ার জায়গা নেই, তাই পর্যাপ্ত প্রশিক্ষণ হয় না, দক্ষ ব্যবস্থাপক গড়ে ওঠে না, ব্যবস্থাপনার সমস্যা থেকেই যায়। এছাড়া অনেক ক্ষেত্রে শ্রমিকদের সাথে যারা ব্যবস্থাপনা করে তাদের সম্পর্ক ভালো থাকে না, তাদের সম্পর্ক খারাপ থাকায় ব্যবস্থাপনার উন্নয়ন ঘটে না এবং শ্রমিকদের সাথে ব্যবস্থাপকদের সম্পর্ক ঠিকভাবে
বজায় থাকে না আর কি। এছাড়া রাজনৈতিক অস্থিতিশীলতা তো আমাদের দেশে একটি সমস্যা, এবং এই অস্থিতিশীলতার কারণে ব্যবস্থাপনার যে উন্নয়ন ঘটা উচিত সে উন্নয়ন ঘটে না। এখন আরো কিছু তথ্য যে আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে প্রশাসনকে সংগঠনের মস্তিষ্ক বলা হয়। যদি প্রশ্ন আসে সংগঠনের মস্তিষ্ক বলা হয় কোনটিকে, উত্তর হবে প্রশাসন। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে ব্যবস্থাপনাকে একটি প্রতিষ্ঠানের চোখের সাথে তুলনা করা হয়, অর্থাৎ প্রশাসনকে বলা হয় সংগঠনের মস্তিষ্ক এবং ব্যবস্থাপনাকে বলা হয় প্রতিষ্ঠানের চোখ। এই দুটি তথ্য তোমাদের মনে রাখতে হবে। এখন আমরা কিছু প্রশ্ন দেখে নেই, যেহেতু এখন অনেক ক্ষেত্রে রিটেন কোয়েশ্চেন্স আসে, তাই আমরা রিটেন কিছু প্রশ্ন দেখবো এখন। যেমন হেনরি ফেলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন? হেনরি ফেলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কারণ তিনি ব্যবস্থাপনাকে সুনির্দিষ্ট নীতিমালা ও কাজ সম্বলিত এবং বিশেষ ও পাঠযোগ্য শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করেন। তিনি ব্যবস্থাপনাকে সুনির্দিষ্ট নীতিমালা প্রদান করেন, কাজ সম্বলিত এবং বিশেষ ও পাঠযোগ্য শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করেন। তিনি ব্যবস্থাপনাকে জ্ঞানের একটি পৃথক ও পূর্ণাঙ্গ শাখা হিসেবে উপস্থাপন করেন, এবং এ সকল প্রতিষ্ঠায় এবং এভাবে ব্যবস্থাপনাকে উন্নত করায় তার ভূমিকার কারণে তাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়, কারণ তিনি অনেক ভূমিকা রেখেছেন ব্যবস্থাপনাকে আজকের ব্যবস্থাপনা হিসেবে গড়ে তুলতে। এছাড়া পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে এফ.ডব্লিউ. টেলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন? এফ.ডব্লিউ. টেলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয় কারণ তিনি গতানুগতিক যে পদ্ধতি সেটার পরিবর্তে ব্যবস্থাপনায় বিচার বিশ্লেষণ, গবেষণালব্ধ জ্ঞান, পদ্ধতির প্রয়োগ, এরকম নতুন নতুন বৈজ্ঞানিক টার্মস বা বিষয় নিয়ে আসেন, এবং এর মাধ্যমে তিনি এই যে নতুন দর্শনগুলো যখন সফলভাবে তুলে ধরেন, এই তুলে ধরার কারণে এফ.ডব্লিউ. টেলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়, কারণ তিনি ব্যবস্থাপনায় বিচার বিশ্লেষণ, গবেষণালব্ধ জ্ঞান, পদ্ধতির প্রয়োগ এই দর্শনগুলো নিয়ে আসেন, এবং এই অবদানটার কারণেই আমরা এফ.ডব্লিউ. টেলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলি। এর মাধ্যমে আমাদের আজকের এই লেকচারটি শেষ। আমরা এখন বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষায় এই অধ্যায় থেকে আসা কিছু প্রশ্ন দেখে নিব। প্রথমেই যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জোড়াময় শিকল নীতি নিচের কোন বিষয়ের সাথে সম্পৃক্ত, অর্থাৎ কোনটির সাথে এটি সম্পৃক্ত? অপশন এ নিয়মানুবর্তিতা, বি কর্তৃত্ব প্রবাহ, সি কর্তৃত্ব অর্পণ, এবং ডি ভারসাম্য রক্ষা। এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। জোড়াময় শিকলের ফলে বিভিন্ন ব্যক্তি, বিভাগ, উপবিভাগকে একটির আরেকটির সাথে একদম উপর থেকে নিচ পর্যন্ত কানেক্ট করে দেওয়া হয়। এই কানেক্ট করার ফলে কর্তৃত্বের প্রবাহ ঘটে, তাই প্রশ্নের উত্তর হয়েছে অপশন বি, অর্থাৎ কর্তৃত্ব প্রবাহ। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে? অপশন হচ্ছে এফ.ডব্লিউ. টেলর, বি নিউম্যান, সি হেনরি ফেল, এবং ডি ডগলাস ম্যাকগ্রেগর। কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক আমরা জানি এফ.ডব্লিউ. টেলর। এফ.ডব্লিউ. টেলর কার্যভিত্তিক সংগঠন উদ্ভাবন করেন। এরপর 3 নম্বর প্রশ্ন বলা আছে এমবিও এর পূর্ণরূপ কি? অপশন এ ম্যানেজমেন্ট অফ অপারেশনস, অপশন বি ম্যানেজিং বিজনেস অপারেশনস, অপশন সি ম্যানেজিং বিজনেস অবজেক্টিভস, এন্ড অপশন ডি ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। আশা করি তোমরা সবাই এটা সঠিক উত্তরটা ধারণা করতে পেরেছো। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি। এমবিও এর পূর্ণরূপ হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে কৌশলগত দক্ষতা বলতে বোঝায়। অপশন এ চিন্তার ক্ষমতা, বি কাজ সংক্রান্ত জ্ঞান, সি সামাজিক জ্ঞান, এবং ডি অর্থনৈতিক জ্ঞান। এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে বি কাজ সংক্রান্ত যেই জ্ঞান, এই জ্ঞানকে আমরা কৌশলগত দক্ষতা বলি। 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের কোনটি হেনরি ফেল কর্তৃক প্রদত্ত ব্যবস্থাপনার মূলনীতি নয়? হেনরি ফেল কর্তৃক ব্যবস্থাপনার মূলনীতি নয় কোনটি? অপশন এ কার্য বিভাজন, বি আদেশের ঐক্য, সি নিয়ন্ত্রণ নীতি, ডি কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীকরণ, এবং ই শৃঙ্খলার নীতি। আশা করি তোমরা সবাই এটাও ধারণা করতে পেরেছো। 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি নিয়ন্ত্রণ নীতি। আমরা এই নামে কোনো নীতি দেখিনি, কিন্তু বাকি 4টা নীতি আমরা পড়েছি। আমরা জানি বাকি 4টা হেনরি ফেল প্রদত্ত মূলনীতির অন্তর্ভুক্ত। 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হেনরি ফেল ব্যবস্থাপনার কয়টি নীতি প্রদান করেন বা প্রণয়ন করেন? অপশন এ 10, বি 12, সি 13, ডি 14, এবং ই 18। এবং আমি
ধারণা করি তোমরা সবাই এর সঠিক উত্তর জানো। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। হেনরি ফেওল ব্যবস্থাপনার 14টি নীতি প্রণয়ন বা প্রদান করেন। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে প্রশাসনিক তত্ত্বের জনককে। অপশন এ ম্যাক্স ওয়েবার, বি অলিভার শেলডন, সি এলটন মেও, ডি রবার্ট ওয়েন এবং ই হেনরি ফেওল। এবং প্রশাসনিক তত্ত্বের জনক আমরা জানি হেনরি ফেওল, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ই। প্রশাসনিক তত্ত্বের জনক হচ্ছে হেনরি ফেওল। 8 নম্বর প্রশ্নে বলা আছে হেনরি ফেওল ব্যবস্থাপনার কার্যাবলীকে কয় ভাগে ভাগ করেছেন। চলো অপশন গুলো দেখে নেই। অপশন এ 4, বি 5, সি 6, ডি 7 এবং ই 8। এই বিষয়টি আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা খুব গুরুত্বপূর্ণ। হেনরি ফেওল ব্যবস্থাপনার কার্যাবলীকে ভাগ করেছেন 5 ভাগে। অনেকে এখানে কনফিউজড হয়ে যায়, উত্তর 6 দিয়ে দেয়, কিন্তু আমাদের মনে রাখতে হবে হেনরি ফেওল ব্যবস্থাপনার কার্যাবলীকে ভাগ করেছেন 5 ভাগে এবং শিল্পের কার্যাবলীকে ভাগ করেছেন 6 ভাগে। এই তথ্যটা তোমাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেকেই কনফিউজড হয়ে যায় এবং উল্টা পাল্টা উত্তর দিয়ে ফেলে। তোমাদের মনে রাখতে হবে হেনরি ফেওল ব্যবস্থাপনার কার্যাবলীকে 5 ভাগে ভাগ করেছেন, শিল্পের কার্যাবলীকে 6 ভাগে ভাগ করেছেন। এর মধ্যে দিয়ে আমাদের আজকের এই লেকচারটি সম্পূর্ণ হয়ে গেল। আমাদের আজকের এই লেকচারটি শেষ। তোমাদের সবার সাথে আবার পরবর্তী লেকচারে দেখা হবে। সবার জন্য অনেক শুভকামনা রইল। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।